আমি অনিক আহমেদ। আজ আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। আজ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি আমার চাচাতো বোন রুবাইয়াত ইসলাম অরুর সঙ্গে। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আর শুধু আমিই নয়, অরুও এই সম্পর্ক চায়নি, বরং তার একমাত্র ইচ্ছা ছিল খুনুভাবে আমাকে এই বাড়ি থেকে বিতাড়িত করা। কিন্তু বিধাতার কি নির্মম রসিকতা! অরুর সব পরিকল্পনা উল্টো হয়ে আজ তাকেই আমার গলায় ঝুলিয়ে দেওয়া হলো। সবকিছু শুরু হয়েছিল যেখান থেকে সেখানেই ফিরে যায় 6 মাস আগের দিনগুলোতে। পরিচয় পর্ব। আমি অনিক আহমেদ, পিতা নাফিস আহমেদ। আমার বড় চাচা আসিফ আহমেদ, যিনি অত্যন্ত কঠোর ও প্রভাবশালী মানুষ। তার মেয়ে আমার চাচাতো বোন রুবাইয়াত ইসলাম অরু, অসাধারণ রূপবতী, তেমনি আত্ম অহংকারে ভরা। তার সৌন্দর্যে যেন চোখ বাঁধিয়ে যায়। আমার মতো ছেলের মনও একসময় ছিল তার প্রেমে হাবুডুবু, কিন্তু তার অহংকার, তার প্রতিটি কথায় বিদ্রূপ আর সেই তীক্ষ্ণ দৃষ্টির ঘা আমাকে বারবার তার থেকে সরে আসতে বাধ্য করেছিল। আমাদের সম্পর্ক ছিল রীতিমতো বিদ্বেষপূর্ণ, ভারত পাকিস্তানের চেয়েও জটিল। যতটা সম্ভব একে অপরকে এড়িয়ে চলতাম। ওরু বয়সে আমার থেকে 3 মাসের বড়, কিন্তু তার আচরণ ছিল এমন যেন সে 10 বছরের সিনিয়র। সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা, আমি পড়ালেখার ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক সেই সময় একদিন হঠাৎ বাড়িতে এক অচেনা ছেলে আসে। সে সোজা গিয়ে বড় চাচার সামনে দাঁড়িয়ে বলে, আপনার ভাইপো অনেক আমাকে খুব মেরেছে, আমাকে হুমকি দিয়েছে, আমার প্রাণাশের আশঙ্কা। বড় চাচা কিছু না শুনে আমাকে ডেকে আনে, চোখে আগুন, হাতে থাপ্পড়। তুই এমন কাজ করলি কেন? আমি হতবাক, জিজ্ঞেস করলাম, চাচা আমার অপরাধ কি? ছেলেটা ততক্ষণে নাটক করে যাচ্ছে, কিন্তু আমি চুপ থাকিনি। আমি, যার মাথা একটু রক চড়া, চোখে চোখ রেখে ছেলেটাকে সামনে দাঁড়িয়ে ইচ্ছা মতো পেটাতে শুরু করি। বড় চাচা বিস্ময়ের স্বরে বলে ওঠেন, তুই আবার মারলি কেন? চাচা আপনি তো ভুল করে আমাকে শাস্তি দিয়েছেন। আমি সেই ভুলটা সত্যি করে ফেললাম। এখন আপনি সঠিক শাস্তিটা দিয়েছেন। হাজার হলো তোমাদের রক্ত আছে আমার শরীরে। ঘটনাটা মুহূর্তে ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটি কোণে। পরে আমি জানতে পারি পুরো ঘটনায় ছিল অরুর সাজানো নাটক। সে শুধু চায় আমি যেন এই বাড়ি থেকে বিতাড়িত হই, কারণ পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমার মাস্টার্স শেষ হলেই ব্যবসার পুরো দায়িত্ব আমার কাঁধে যাবে। বাবা ও বড় চাচার বিশাল ব্যবসা, তার অধিকার আমি পেতে যাচ্ছি। এটা সে মানতে পারছে না। একদিন অরু সোজা গিয়ে আমার মাকে বলে, ছোট মা, আপনার ছেলে আমাকে ঠোঁটে জোর করে চুমু দিয়েছে। আমি তখনই গড়ি উপস্থিত ছিলাম। আমার মা রেগে গিয়ে আমাকে চড় মারে আর বলে, ছি ছি ছি, তুই এত নিচে নেমে গেছিস? আমি সামনে এগিয়ে গিয়ে অরুর ঠোঁটে জোর করে চুমু খেয়ে বলি, মা, যেটা আমি করিনি বলে দোষ পেয়েছি সেটা এখন করলাম। তুমি তো জানোই মা, আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করি না, আর এক অপরাধের শাস্তি 2 বার হয় না। অরু হতবাক, কিন্তু আমি তাকে চোখ মেরে রুম ছেড়ে বেরিয়ে যাই। পিছনে দাঁড়িয়ে সে বলে ওঠে, তুই দেখিস, তোকে আমি এই বাড়ি থেকে বের করা না পর্যন্ত শান্তি হব না। খোলসের আড়ালে প্রেম। একদিন হঠাৎ দেখি অরু একটা ছেলের পেছনে বসে বাইকে চেপে কোথাও যাচ্ছে। আমি অনুসরণ করি। তারা গিয়ে থামে এক পার্কে। ছেলেটাকে আমি চিনতে পারছি, সে প্লেবয় হাসান, বখাটে, মেয়ে ঠকানোর কারিগর। আমি আর সহ্য করতে পারি নাই, গিয়ে ছেলেটাকে সপাটে থাপ্পড় মেরে বলি, তুই অরুর সঙ্গে কি করিস? ওর উল্টো আমাকে থাপ্পড় দিয়ে বলে, ও আমার বয়ফ্রেন্ড, এটা আমাদের বিষয়, তুই নাক গলাবি না। আমি বলি, তুই ভুল পথে চলছিস, বড় চাচাকে সব জানাতে হবে। এই কথা শুনেই অরু টেনশনে পড়ে যায়। হাসানের সঙ্গে মিলে সে এক ভয়াবহ ষড়যন্ত্র করে। বাসায় এসে চিন্তা করলাম অরুকে আরেকবার বোঝাতে হবে, তারপরে না হয় বড় চাচাকে বলবো। তাই রাতে খাবারের পর আমি অরুকে মেসেজ পাঠাই, তোর সঙ্গে কিছু কথা আছে, আমার রুমে আয়। অরু কোমরে একটি পিস্তল গোজে হাতে 1 কাপ কফি নিয়ে আসে। চাচি তোমার জন্য কফি পাঠিয়েছে। সে বলে, আমি নির্ভরতায় কফি খেয়ে ফেলি, কিন্তু কয়েক মুহূর্তেই শরীর নিস্তেজ হয়ে পড়ে। অরু নিজের সব পোশাক ছেড়ে ফেলে মেঝেতে বসে পড়ে। সকাল 7:30। বাঁচাও বাঁচাও, অনেক আমার সব শেষ করে দিয়েছে। অরু চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। বাড়ির সবাই দৌড়ে আসে। আমার মাথা তখনও ঘুরের মধ্যে আছে। আমি চোখ খুলে দেখি অরু চাদরে মোড়ানো, অর্ধনগ্ন, কাঁদছে।
সবার সামনে সে দেখায় আমার মেসেজটা আর বলে, ও আমাকে রুম থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে, পিস্তল দেখে হুমকি দিয়েছে, যদি চিৎকার করিস তাহলে জানে মেরে ফেলবো, এই বলে সারা রাত আমাকে ধর্ষণ করে। আমি কিছু বলতে যাচ্ছি, ঠিক তখনই বাবা আর বড় চাচা আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করেন। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে, মুখ থেকে হাত থেকে রক্ত পড়ে। মা চিৎকার করে কান্না করেন। ওরু মনে মনে বলে, আজকে তোকে বাড়ি থেকে বের করে দিবে গ্রান্টি, আমার প্ল্যান সাকসেসফুল হবে। মনে মনে অট্ট হাসিতে মেতে ওঠে ওরু। অবশেষে অনিকের দাদি এসে বলেন, আর মানিস না, বিচার না করে ছেলেকে মেরে ফেলবি নাকি? এমন করে মারছিস যেন চোর ধরেছিস। বড় চাচা আসিফ আহমেদ তখন চূড়ান্ত ঘোষণা দেন, আমি আর ভাই নাফিস অনেক আগেই ঠিক করেছি অনেক আর ওর বিয়ে হবে। এখন যেহেতু এমন কাণ্ড ঘটেছে আর অনেক আমাদের শেষ বংশের প্রতীক, এই মুহূর্তে বিয়ে হবে। এই ঘোষণার জন্য বজ্রপাত নামে অরুর মুখে। বাজি উল্টে গেছে। ডাক্তার এসে আমার চিকিৎসা করেন, সবাই আমাকে উপেক্ষা করে। বিয়ে হয়, স্বাক্ষর হয়, কিন্তু সম্পর্ক করতে সময় লাগে না, বরং বিষ গড়াতে সময় লাগে। সে রাতে আমি খাবারের জন্য ডাইনিংয়ে যাই, তখন সবাই বলে, আজ থেকে তোমার খাবার রুমে পাঠিয়ে দেওয়া হবে, পরিবারের কেউ তোমার সঙ্গে খাবে না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে নিছে। পরিবারের সবাই এখন আমার থেকে মুখ ফিরিয়ে থেকে কেউ কথা বলে না। আমি ছাদে গিয়ে একা বসে কাঁদি, মন ভেঙে যায়, বুকের ভিতর পাথরের মতো ভার। অল্প সময় পর অরু ছাদে আসে। সে বলে, চেয়েছিলাম তোকে এই বাড়ি থেকে তাড়াতে, কিন্তু আমার বাবা তোকে সারা জীবনের জন্য গলায় ঝুলিয়ে দিল। তার মুখে হাসি বিষাক্ত। তুই চিন্তা করিস না, হাসানের সঙ্গে কথা বলছি, তোর থেকে মুক্তির রাস্তা বের করব। সে বলে, আরো বলে, কিরে চুপ করে আছিস কেন? আমি ধীরে বলে উঠি, তুই আজ যা করেছিস তার প্রতিশোধ আমি নেব। আজ থেকে তুই থাকবি আমার রুমে, আমার স্ত্রী হয়ে, কারণ সেটাই এখন তোর পরিচয়। আর এই পরিচয়ের আড়ালেই শুরু হবে আমার নতুন লড়াই। আর কি বললি মুক্তি? জীবনও মুক্তি পাবি না, তোর সারা জীবন আমার সাথেই থাকতে হবে। অনিকের মুখের কথা শুনে ওরু হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে পড়ে, যেন অনিকের সাহসটাই তার কাছে নিছক কৌতুক। ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে বলে, দেখব তুই কি করতে পারিস। এই বলে ওরু বুক ফুলিয়ে চলে গেল। অনিক চুপচাপ দাঁড়িয়ে থেকে এক পলক তাকিয়ে থাকে তার চলে যাওয়া পেছনে। তারপর মনে মনে বলে, ওর সঙ্গে আমার এমন কি শত্রুতা ছিল যে সে এভাবে প্রতিশোধ দিচ্ছে? আমি তো বিনা অপরাধে শাস্তি পেয়েছি। সময় বলবে এবার এই অন্যায়ের শোধ কিভাবে হয়। অনিক ধীরে ধীরে নিজের রুমে ফিরে আসে। দরজা খুলে দেখে ওরু সাধারণ একটা 3 পিস পরে বিছানায় বসে ফোন ঘাটছে, যেন কিছুই হয়নি। অনিককে দেখে ওরু ঠোঁট উঁচু করে বলে, এসেছিস, তোকে দেখলে করুণা হয়, তোর জীবন আমি তেজপাতা বানিয়ে দিব। অনিক কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে গভীর এক চিন্তার রেখা, মাথার ভেতর অন্য কিছু পাক খাচ্ছে, যা অরুর চিন্তার সীমার বাইরে। অরু আবার বলে ওঠে, তোর কপাল ভালো, তোর বউ দেখতে সুন্দর, তুই ছুতে পারবি না, স্পর্শ করার অধিকারও নেই তোর। এই বলে সে আবার হাসতে শুরু করে। ঠাট্টার ছলে অনিকের হৃদয়ে ছুরি চালিয়ে দেয়। অনিক ধীরে ধীরে নিজের শার্ট খুলতে খুলতে সামনে এগিয়ে যায়, গলা শক্ত করে বলে, মিসেস অরু, তুই কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দেব? অরু এবার সত্যি একটু ঘাবড়ে যায়। দু চোখে মুখে ভয়, কিন্তু মুখে স্পর্ধা। অরু বলে, তুই কি করবি? ধর্ষণ করবি আমাকে? ভয়ে ভয়ে আবার বলে অরু, উল্টো পাল্টা কিছু করলে আমি চিৎকার করে সবাইকে ডেকে আনবো। অনিক ঠান্ডা গলায় জবাব দেয়, তুই হয়তো বলে গেছিস আমরা স্বামী স্ত্রী। তুই যদি চিৎকার করিস সবাই আসবে, তখন কি বলবি? সত্যি বলবি না বানানো গল্প? এক পা এগিয়ে এসে আরও বলে, তুই ভালো করে জানিস আমি বিনা অপরাধে শাস্তি ভোগ করেছি। আজ সেই শাস্তি অপমান সত্যি করে দেখাবো তোকে। অনিকের কণ্ঠে এতটা আত্মবিশ্বাস আর রাগ যে অরু রীতিমতো ভয় পেয়ে যায়। এসি রুমে থেকেও ঘামতে শুরু করে, তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সত্যি তো, অনেক তো আমার উপর শোধ নিতেই পারে। অরু মনে মনে ভাবে, আমি নিজেই নিজের পায়ে কুড়াল চালালাম না তো।
ঠিক তখনই অনিক এক ঝটকায় অরুকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, তার কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করে। অরু কাঁদো কাঁদো গলায় বলে, প্লিজ অনেক, আমাকে এভাবে সর্বনাশ করিস না। আমি হাসানকে ভালোবাসি। হাসান নামটা শোনা মাত্রই অনিকের ভেতরের আগুনে ঘি পড়ে। রাগে গজগজ করতে করতে বলে, আমি তোর স্বামী, আর তুই আমার সামনে দাঁড়িয়ে পরপুরুষের নাম নিচ্ছিস? অরু বলে। আমি তাকে ভালোবেসে বিয়ে করব। অনিক বলে, তাহলে আমাকে দর্শনের মিথ্যা অপবাদ দিয়ে পরিবারের সামনে অপমান করেছিলে কেন? আমাকে একগড়ে করেছিলে কেন? এই বলে অনিক অরুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর তার শরীরের ওপর জাপটে পড়ে। অনিক ঠোঁট চেপে ধরে অরু ঠোঁটে। তারপর অনেকটা সময় ধরে গভীরভাবে চুমু খায়। এরপর বলে, তুই যদি আমার শর্তে রাজি থাকিস তবে আমি তোকে ছেড়ে দেব। অরু ফিসফিসিয়ে বলে। কি শর্ত? অনেক দৃঢ় কণ্ঠে বলে, পরিবারের সামনে গিয়ে সত্যি কথা বলবি। তুই মিথ্যা বলেছিলি, তাহলে তোর ক্ষমা পাওয়ার সুযোগ থাকবে। অরু এবার ঘামতে থাকে, ভাবে। সত্যি বললেও আমি শেষ, আর না বললেও শেষ। সত্যি বললে সংসারটা তো করতে হবে। অরু শেষমেশ বলে। মরে গেলেও আমি পরিবারের সামনে সত্যি বলবো না। অনিক রেগে গিয়ে তার সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে দেয়। অরু চিৎকার করে। প্লিজ অনেক, এমন করিস না। কিন্তু অনেক কোনো কথা না শুনে অরুকে পুরোপুরি দখলে নেয়। সারা রাত চলতে থাকে সেই পৈশাচিক সম্পর্ক। আইনি অর্থে যাকে বলে বৈধ ধর্ষণ, কিন্তু বাস্তবে যেন এক ধরনের প্রতিশোধ। সকালে অরু ব্যথায় কাতর হয়ে ওয়াশরুমে যায়। তারপর ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে অনেক বিছানায় বসে পাচ্ছে। অনেক ঠোঁটের কোণে হাসি এনে বলে, গত রাতটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ রাত। অরু ফুঁসে উঠে বলে, তুই আমাকে ধর্ষণ করেছিস, স্বামী নামের তকমা ব্যবহার করে আমার উপর জোর খাটিয়েছিস। এখন আমি আইনি লড়াই যাব না। কেন জানিস? স্বামী নামের তকমা আছে তাই। কিন্তু অনেক ঠান্ডা গলায় বলে, চল শুরু কর আইনি যুদ্ধ। তবে বলতো, কোনো স্বামী কি তার স্ত্রীর সাথে দর্শন করতে পারে? তারপর সে আরও বলে, তুই তো আমাকে প্রথমে মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। পরিবারের কেউ পর্যন্ত আমার মুখ দেখতে চায় না। এখন বলতো, কার অপমান বড়? অনেক চোখে চোখ রেখে বলল, তুই যদি আমাকে বারবার অপমান করিস তাহলে আমি তো তোর মতো হোট বউয়ের শরীর থেকে নিজেকে সামলাতে পারবো না। এই বলে অনেক চলে যায় বাহিরে। এই কথাগুলি ইচ্ছাকৃতভাবে বলে অনেক, যেন অরুকে উস্কে দেওয়া যায়। অরু ব্যথায় কাতর হয়ে আছে আর মনে মনে ভয়ঙ্কর এক নতুন পরিকল্পনা আটে। কিছুক্ষণ পর আসে আসিফ আহমেদ আর নাফিস আহমেদ। তারা অরুকে ডেকে বলেন, ওরু, আমরা ঠিক করেছি 3 দিন পর অনেককে ব্যবসার দায়িত্ব উঠিয়ে দেব। তুই কি বলিস? অরু একটু থেমে বলে, বড় বাবা, ছোট বাবা, তোমরা আমাকে জোর করে অনেকের সাথে বিয়ে দিয়েছিলে, আমি মেনে নিয়েছি। কিন্তু ওর ব্যবহার আর চরিত্র এমন যে এত বড় কোম্পানির দায়িত্ব ওর হাতে দেওয়া ঠিক হবে না। আসিফ আহমেদ বলেন। তাহলে তুই বল, দায়িত্ব কে নিবে? অরু তখন নিজের পাকা চাল ফেলে। তোমরা যদি রাজি থাকো আমি একটা প্রস্তাব দিতে পারি। বল শুনি। দুই ভাই একসাথে বলেন, আমি অফিস আর কোম্পানির দায়িত্ব নিতে রাজি। অনেক সাধারণ একজন কর্মকর্তা হিসেবে জয়েন করবে। কেউ জানবে না সে মালিকের ছেলে। যদি সময়ের সঙ্গে সঙ্গে অনেক নিজেকে প্রমাণ করতে পারে তখন আমি নিজে ওকে দায়িত্ব বুঝিয়ে দেব। হাজার হলো, সে তো আমার স্বামী। এই প্রস্তাব শুনে দুই ভাই মাথা নাড়েন। আসিফ আহমেদ বলেন, ঠিক আছে, 3 দিন পর আমরা তোমাকে কোম্পানির দায়িত্ব বুঝিয়ে দেব। অনেক তোমার পিএ হিসেবে অফিসে জয়েন করবে। নাফিস আহমেদ বলেন, তুই অনেককে মানুষ কর যেমন একজন স্ত্রী করে। অরু কৃত্রিম কোমলতায় বলে, এমন বলো না ছোট বাবা, অনেক আমার স্বামী, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই বলে অরু রুমে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। তারপর মুখে ভয়ঙ্কর এক হাসি এনে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বলে, আমার প্ল্যান আরও সহজ হয়ে গেছে মিস্টার অনিক। এবার তোমার জীবন আমি নরক বানিয়ে ছাড়বো মিস্টার স্বামী। ঘন রাত, সারা বাড়িতে নিস্তব্ধতা, কিন্তু অনিকের মনে চলছে ঝড়। 2 দিন ধরে তার নিজের পরিবারে কেউ তার সঙ্গে কথা বলেনি। যেন সে এই বাড়ির কেউ নয়, যেন তার অস্তিত্বটাই এখন নিষিদ্ধ। এক ঘরে করে রাখা হয়েছে তাকে। তার দিক থেকে মুখ ফুরিয়ে নিয়েছে তার নিজের বাবা, চাচা, এমনকি মাও। রুমে ঢোকে অরু, চোখে বিদ্রুপের ঝিলিক। কিরে, খাবি না?
ছোট মা তোর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তুই তো এখন আমাদের সঙ্গে এক টেবিলে খাওয়ার যোগ্য নস, তাই আলাদা করে পাঠানো হয়েছে। অনেক চুপ, বুকের ভেতর থেকে গুমড়ে ওঠে কান্না। অরুর কথাগুলো কুড়ালের মতো কেটে যায় অন্তরে। খাবারটা সামনে রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। দিন দিন অরুর প্রতি একটা তীব্র ঘৃণা জমে উঠেছে তার মনে। রাতে হঠাৎ নাফিস আহমেদ অনেককে ডাকেন। অনেক দৌড়ে যায়, মনে আশা হয়তো আজ বাবার মন গড়েছে। বাবা, আপনি ডাকলেন? নাফিস আহমেদ ও আসিফ আহমেদ মুখ গম্ভীর করে বলে, কাল থেকে অরুকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেবে, আর তুমি অরুর পিএ হিসেবে জয়েন করবে, একজন সাধারণ কর্মচারী হিসেবে, এর বেশি কিছু নয়। আরও বলে, আর অনেক, তুমি চেষ্টা করবে আমাদের সামনে না আসতে। তোমার উপস্থিতি আমাদের সম্মান ক্ষুণ্ণ করে। সবকিছু শুনে অনেক যেন নিঃশ্বাস ফেলতেও ভয়ে যায়। শব্দহীন চিৎকারে বুকটা ফেটে যাচ্ছে তার। সে মাথা নিচু করে রুমে ফিরে যায়। নিজের পরিবারের এমন অমানবিক আচরণ তাকে নিঃশেষ করে দিচ্ছে। রাত 12, হঠাৎ উরু আসে অনেকের রুমে। কাল থেকে তুই আমার পেয়ে হিসেবে কাজ করবি, আমার আদেশ মেনে চলবি। তোকে এখন থেকে আমি গোলাম হিসেবে দেখব, মিস্টার স্বামী। অনেক ভেঙে পড়ে, পায়ে পড়ে যায় উরুর অনুরোধ করে বলে, প্লিজ অরু, মা বাবাকে সত্যিটা বলে দে। আমার সয় সম্পত্তি কিছুই চাই না, সব তুই নিয়ে নে। শুধু এই অবহেলা, অপমান আর নিতে পারছি না, আমি আর পারছি না, প্লিজ। অরু তাচ্ছিল্যের হাসি হাসে। তুই কি আমাকে বেকুব ভাবিস? আমি সত্যি বললে তোর এই অবস্থা আমারও হবে। আমি তা হতে দিব না। আমি তোর জীবনটা নরক বানাবো। সবাই জানবে তুই একজন ধর্ষক। এই ধর্ষক শব্দটা উনিকের কানে আগুন হয়ে ফোটে। সে দাঁড়িয়ে যায়, চোখ জ্বলছে। শোন অরু, আজ থেকে আমি অনিক আহমেদ প্রতিজ্ঞা করছি, যে অপরাধ আমি করিনি সেই অপরাধ প্রতিদিন তোর সাথে করব। তুই যাকে বিয়ে করতে চাস, হাসান, আমি তা হতে দেব না। তুই সারা জীবন আমার সঙ্গে থাকবি। অরু বিদ্রুপ করে বলে, তুই তো আমাকে অলরেডি ধর্ষণ করেছিস। শুধু স্বামী নামে একটা ট্যাগ থাকায় তোকে কিচ্ছু করতে পারিনি। আর হাসানকে বিয়ে করতে যা করার দরকার আমি তাই করব। হনিকার নিজেকে ধরে রাখতে পারে না, জাপটে ধরে অরুকে। অরু কাঁদতে কাঁদতে বলে, প্লিজ অনেক, গতকাল যা করেছিস তার ব্যথা এখনো আছে শরীরে। কিন্তু অনেক শোনে না। উরুকে রাতভর অত্যাচার করে নিজের যন্ত্রণাকে চাপা দেয়, যেন প্রতিশোধ নিতে গিয়ে ভালোবাসা, অপমান, ঘৃণা সব মিশে এক বিষাক্ত খেলায় পরিণত হয়েছে। সকালে উরু কষ্টে কাঁদতে থাকে। অনেক ব্যঙ্গ করে, কি রে, অফিসে যাবি না? দেখো তো অবস্থা ভালো না, বড় চাচাকে বলে দে আজ যাস না। অরু চিৎকার করে, আমি যাব, আমাকে নিয়ে ভাবিস না। দুজন রেডি হয়ে বের হয়। বাড়ির সামনে আসিফ আহমেদ বলে ওঠেন, অনেক, অফিসে কেউ যেন না জানে তুমি আমাদের সন্তান। তোমার চরিত্র সম্পর্কে যদি জানে, আমাদের সম্মান থাকবে না। অনেক স্তব্ধ হয়ে যায়, চোখে জল। পরিবার তাকে কোথায় নামিয়ে এনেছে, নিজেকে আর মানুষ বলে মনে হচ্ছে না তার। অফিসের সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই হচ্ছে আমাদের কন্যা রুবায়ন ইসলাম, ওরুফ তোমাদের নতুন বস। আর পাশে থাকা অনিক আহমেদ, অরুণ পিএ, দুজন কালকের থেকে জয়েন করবে। সবাই নতুন বসকে হেল্প করবে। অনিকের চোখে জল চলে আসে। ইচ্ছে করে আত্মহত্যা করতে, কিন্তু ধর্মীয় ভয়, পাপের ভীতি তাকে বাধা দেয়। পরদিন সকালে নতুন অফিসের প্রথম দিন। অনেক সাদাশীতে শার্ট প্যান্ট পরে, চোখে অনিশ্চয়তার ছোঁয়া আর মন জুড়ে একরাশ অপমানের জ্বালা নিয়ে পৌঁছালো বাপ চাচার বিলাসবহুল অফিস ভবনে। এই সেই প্রতিষ্ঠান যেটা তার বাবারা গড়ে তুলেছেন, আর এখন সেই প্রতিষ্ঠাতার সন্তান নিজের পরিচয় গোপন করে পিএর পদে জয়েন করেছে। লিফটে উঠে অফিসের 7ম তলায় পৌঁছালো অনেক। সামনে তাকাতেই যেন মেঘ ফুরে বিদ্যুৎ নেমে এলো। মাঝারি এক কাজ ঘেরা কেবিনে বসে আছে অরু, তারই স্ত্রী, তার জীবনের অভিশাপ। আধুনিক পোশাকে বসে থাকা অরুর চোখে মুখে বিজয়ীর চিহ্ন। অনেককে দেখে ঠোঁট বাঁকিয়ে এক ধরনের ঘৃণা মেশানো হাসি হেসে অরু বলে উঠল, ও মাই গড, এটা তো আমার স্বামী নয়, আমার দাস এসেছে। ও সরি, এখন থেকে আপনাকে মিস্টার পিএ বলেই ডাকার অভ্যাস করতে হবে, রাইট? অরু আরও বলে, আমার টেবিল পরিষ্কার করে ফাইলগুলো গুছিয়ে রাখো, এবং ক্যাফে থেকে এসে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো, সুগার ছাড়া। অনেক মাথা নিচু করে এক এক করে কাজগুলো করতে লাগলো। অরু পেছন থেকে ফিসফিস করে বলল, ভাবতেও অবাক লাগে, তুই এই কোম্পানির মালিক হয়েও
আজ তোর কাজ আমার চায়ের কাপ ধোয়া। ভাগ্য কি নাকি তোর, হ্যাঁ? অনেক কাজ শেষ করে তার কেবিনে আসে। কিছুক্ষণ পর অরু তাকে তার কেবিনে ডাকে। অনেক অনুমতি না নিয়েই ঢুকে পড়ে। ভেতরে ছিল আরও 2জন নারী কর্মী। অরু বলে, কমন সেন্স নেই? বসের টেবিলে ঢোকার আগে অনুমতি নিতে হয়? এসব বলে অনিককে থাপ্পড় দেয় অরু। অপমানিত হয়ে অনেক সরি বলে, এরপর হাতে গুজে দেয় কয়েক গাদা ফাইল। এগুলো চেক কর। অনেক বলে, আমি তো নতুন, এতগুলো একসাথে কিভাবে? আমি কি জানি, শিখে নাও। অনেক বুঝে যায় এটা ইচ্ছে করেই করা। ফাইল নিয়ে নিজের কেবিনে ফিরে আসে। কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন এক মেয়ে ঢোকে। মুখ ঢাকা, বোরখা পরা, চোখে একরকম নরম দীপ্তি। মেয়েটা একটু আগে অরুর কেবিনে ছিল। আমি ইসরাত জাহান তিথি, সবাই ইসরাত ডাকে। আপনার কলিগ। আমি অনিক আহমেদ, পরিচয় হয়ে ভালো লাগলো। কিছু ফাইল দিন, আমি চেক করে দিই। আপনি নতুন, এত কাজ একা পারবেন না। অনেক চুপচাপ ফাইল দিয়ে দেয়। কয়েক ঘন্টা পর ইশরাত এসে ফাইল বুঝিয়ে দেয়, কাজ বুঝিয়ে দেয়। অনেক দ্রুত শিখে ফেলে, কারণ সে মেধাবী। দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। ফাইলগুলো নিয়ে অনেক যায় অরুর কেবিনে। অরু অবাক হয় এত তাড়াতাড়ি কাজ কিভাবে শেষ করলো। একটি ফাইলের সামান্য ভুল ছিল, সেটি নিয়ে অরু সবার সামনে আবার থাপ্পড় দেয় অনেককে। প্রতিদিন অফিসে অপমান, হেনস্থা এসব সহ্য করে চলতে হয় অনেককে। অনেক চাইলেই ছেড়ে যেতে পারে এই বাড়ি অফিস থেকে। অনেকের দাদা তাকে খুব ভালোবাসতো। তার দাদা তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা রেখে গেছেন। এটা কেউ জানে না। চাইলে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু সে পরিবারকে ভালোবাসে, তাই সব সহ্য করে থাকে। এভাবে দিন পেরোলো 1 সপ্তাহ, তারপর মাস। অনেক মুখ বুঝে সহ্য করে চলেছে অপমান, শাসন এবং তুচ্ছতা, কিন্তু তার চোখে আগুন, নীরব প্রতিশোধের আগুন। রাত করে বাড়ি ফেরে, মাঝে মাঝে মদ খায়, তারপর অরুর উপর ঝাঁপিয়ে পড়ে, যেন এসব করে সে নিজের যন্ত্রণাকে শান্ত করে। অরুও কম যায় না। সে চেষ্টা করে যেভাবে হোক অনিক থেকে মুক্তি পেতে, এই পরিবার থেকে বের হতে। অফিসের আরেক স্টাফ আয়েশা অরুর 1 নম্বর চামচা। সে একদিন বলে, মিস ইসরাত অনিক সাহেবকে অনেক সাহায্য করে, ওদের মধ্যে ভালো সম্পর্ক। অরু হেসে বলে, সুযোগ পেলে দুজনকে ফাঁসাবো, তুই সাহায্য করবি? অবশ্যই। ইশরাত খুব ভালো মেয়ে। সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ জীবন। মাসে 20,000 না দিলে তাকে মাদকাসক্ত মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তাই চাকরি করে। অফিসে আরও খারাপ পরিস্থিতি। স্টাফদের মধ্যে অরু অনেককে অপমান করার ছলে নির্দেশ দিয়ে বলতো, অনেক, এই ফাইলটা ছাদে নিয়ে গিয়ে বাতাসে শুকিয়ে আনো। অনেক, আমার জুতোটা পরিষ্কার করে দাও, আজ মিটিংয়ে ব্র্যান্ডেড জুতো পরতে হবে। সবাই হাসে। ফিস ফিস করে আয়েশা বলে, অনিক সাহেব তো মনে হয় অরু ম্যামের ঘরের চাকর। কিন্তু অনেক চুপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু মনে মনে সে প্রতিভা করেছে। এই অপমানের প্রতিশোধ একদিন অবশ্যই নেবে, কিন্তু সবার সামনে নয়। সময় হলে ঠিক যেন তলোয়ারের মতো কষে বসবে। হাসান নামটা ফিরে আসে। একদিন রাতে অরু ফোনে হাসানের সাথে কথা বলছিল। দরজা হালকা খোলা। অনেক শুনে ফেলে। অনেক বলে, করে স্বামী রেখে পরপুরুষের সাথে কষ্ট করা। অরু ভয়ে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এইভাবে অরু অফিসে অনেককে অপমান, তুচ্ছতা ছিল করে সবার সামনে। আর অনেক রুমে অরুকে শারীরিক কষ্ট দিয়ে কিছুটা হলেও মনের শান্তি খোঁজে। একদিন অফিসে আয়েশা ইচ্ছে করে অনেককে ধাক্কা দেয়। চিৎকার করে বলে, ধাক্কা দিলেন কেন? এবং অরুর ইশারায় সবার সামনে অনেককে থাপ্পড় দেয়। বলে, সুন্দরী মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। অনেক লজ্জায় চোখের পানি ধরে রাখতে পারে না। অপমানিত হয়ে চুপ করে থাকে। ইশরাত বলে, অনিক সাহেব, আপনি এত অপমানিত হয়ে কেন চাকরি করছেন? চাকরিটা ছেড়ে দেন প্লিজ। ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে, আমার কিছু সমস্যা আছে, তাই করতে হবে। একদিন অরু ফোন করে আসিফ আহমেদ ও নাফিস আহমেদকে অফিসে ডাকে। নতুন পরিকল্পনা সাজানো। আয়েশা ইচ্ছে করে ইশরাতের গায়ে গরম কফি ফেলে দেয়। বলে, সরি, দেখি নাই। ইশরাত মুচকি হাসি দিয়ে বলে, ওকে। ইশরাত চেঞ্জ করে নেয়, কাপড় শুকাতে খুলে রাখে। ঠিক তখন অনেক পাশ দিয়ে যাওয়ার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। বাড়ি থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ভেতরে ইশরাত ভয় পেয়ে যায়। চিৎকার দিতে গেলে অনেক বলে, প্লিজ চিল্লাবেন না, আমাকে কেউ ধাক্কা দিয়েছে। সবকিছু খুলে বলে। হঠাৎ বাইরে চিৎকার শুরু হয়। একটু পরে দরজা খুলে যায়। সবাই দেখে দাঁড়িয়ে আছে আসিফ আহমেদ, নাফিস আহমেদ ও অফিসের সব স্টাফ। অনেক কিছু বলতে যাবে তার আগে সবাই মিলে তাকে মারতে থাকে। তার বাবা ও চাচা এরো পাথারই মারতে থাকে।
ইশরাতকেও মারধর করে বাহিরে বের করে দেওয়া হয় অফিস থেকে। অরু বলে, মানবতার দিকে তাকিয়ে পুলিশে দিলাম না। পুরো অফিস ছিছি করে। ইশরাতকে বলে পর্দা করার নামে ফুষ্টি নষ্টি করে। এত অপমান তুচ্ছতা ছিল, সব ছিল অরুর প্ল্যান। অনিক আর ইশরাত লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারে না। সরি ইসরাত, আমার জন্য আজ আপনার এত অপমান হলো। ইটস ওকে, আমাদের ফাঁসানো হয়েছে। ইশরাত বলে, কিন্তু এমন কেন করলো? আমি অরু ম্যাম ও মিস আয়েশার কি এমন ক্ষতি করেছি? ইশরাত কৌতূহলী চোখে অনিকের দিকে তাকিয়ে বলে, অরু ম্যামের সঙ্গে আপনার এত দ্বন্দ্ব কেন? আর আমি তো তাকে আগে থেকে চিনতাম না। অনিক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে জবাব দেয়, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে তোমার একটাই অপরাধ, তুমি আমাকে সাহায্য করেছো, আর সেটাই তার সাহায্য হয়নি। একটু থেমে সে আবার বলে, সে আমাকে অফিস থেকে সরিয়ে দিয়েছে কারণ সে তার বয়ফ্রেন্ডকে আমার জায়গায় বসাতে চায়। এই কথাগুলোর মাঝে অনেক ইচ্ছে করেই নিজের পরিচয়ে কিছুটা গোপন রাখে। শতটা বলার সময় এখনো আসেনি, ভাবছিল সে। এরপর দুজন আলাদা পথে চলে যায়। ইশরাত তার গন্তব্যে আর অনেক ফিরে আসে নিজ বাড়িতে। ঘরে ঢুকতেই সামনে পড়ে যায় তার বাবা নাফিস আহমেদ ও চাচা। দুজনেই অনেককে থামিয়ে বলেন, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। অনেক চুপচাপ দাঁড়িয়ে পড়ে। বাবা গম্ভীর কণ্ঠে বলেন, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। অনেক যেন আসমান থেকে পড়ে। কথাগুলো যেন বজ্রপাতের মতো তার মাথায় বাজে। নাফিস আহমেদ বলেন, যে ছেলে ঘরে বউ রেখে অফিসে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করে বেড়ায়, ছি, এইসব কথা মুখে আনতেও ঘৃণা হয়। আজ থেকে তুই আমাদের কেউ না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাবা, এত বড় শাস্তি দিও না, আমি নির্দোষ। কিন্তু কেউ শোনে না। উল্টো চাচা বুকে লাথি দিয়ে পড়ে। যা বাইরে, এক্ষুনি। অনেক হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকলে তার মা কেঁদে বলে, আমার কসম লাগে, তুই এখনই এই বাড়ি থেকে চলে যা, না হলে আমার মুখ আর দেখবি না। মায়ের কসম শুনে অনেক আর কিছু বলতে পারে না। সে চুপচাপ রুমে গিয়ে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেট, ব্যাংক ডকুমেন্টস আর দরকারি কাগজপত্র গুছিয়ে নেয়। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা অরু বলে, দেখলি তো কেমন করে আমার লাইন ক্লিয়ার করলাম? আজ আমার পরিকল্পনা সফল হয়েছে। অনেক রাগ চেপে বলে, একদিন আসবে যেদিন তুই আমার জন্য কাঁদবি, এই দিনের জন্য প্রস্তাবী। অরু হেসে বলে, ওই দিন আর আসবে না। তোকে এত তাড়াতাড়ি বের না করলেও চলতো, কিন্তু তুই থাকলে প্রতিদিন রাতে সেই শারীরিক সম্পর্ক, যন্ত্রণা আর হাসানকে বিয়ে করা, সব মিলিয়ে তোকে বের করে দিতেই হয়েছে। অনেক আর একটাও কথা না বলে বেরিয়ে আসে ঘর থেকে। পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, বিনা অপরাধে আমাকে ত্যাগ করলে, যে অপমান আর যন্ত্রণা দিলে তার বিচার একদিন সময় দেবে। সেদিন আমি তোমাদের ক্ষমা করব না, ইনশাল্লাহ। আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দেব। পেছন থেকে নাফিস আহমেদ বলে, তোর কাছে একটা অনুরোধ, তুই যে আমাদের সন্তান, এই পরিচয় গোপন রাখবি। সমাজে আমাদের একটা সম্মান আছে। অনেক চোখের পানি মুছে বলে, আজ থেকে দুনিয়া জানবে আমি এতিম। রাস্তায় দেখে তার মা দাঁড়িয়ে আছে। সে বলে, আমি জানি আমার ছেলে কোনো অপরাধ করেনি, কিন্তু প্রতিদিন তোকে এত পরিমাণ অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, মারধর করে, তাই তোকে কসম দিলাম। অনেক বলে, মা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করছো, মনে একটু হলেও শান্তি লাগছে। অনেক চুপচাপ রেল স্টেশনের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখে কিছু বকাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। হঠাৎ সে একটা লাঠি তুলে নিয়ে তাদের ধাওয়া করে। বকাটেরা দৌড়ে পালায়। মেয়েটি ভীত চোখে বলে, আরে অনেক সাহেব যে। অনেক বিস্মিত হয়ে বলে, মিস ইসরাত, আপনি এখানে এই রাতে? ইশরাত বলে, আগে আপনি বলুন এখানে কেন? অনেক নিজের পরিচয় গোপন রেখে বলে, একটু কষ্টের সময় যাচ্ছে, তাই বাসা ছেড়ে বের হতে হলো। ইশরাত মাথা নিচু করে বলে, আমার গল্পটাও কম কষ্টের নয়। সৎ মায়ের অত্যাচারে আমার শৈশবটা ছিল নরক। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তার গরম খুন্তির দাগ নেই। তার চোখে জল জমে। সে বলে, মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছি অনেক কষ্ট করে। তারপর সৎ মা আমাকে এক নেশাখোর মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। বিয়ে না করলে মাসে 20,000 টাকা দিতে হবে এমন চুক্তি করে। বিয়ে না করে চাকরি নিয়েছি, আর চাকরির টাকা না দিলে খেতে দিত না, মারধর করতো। মাঝে মাঝে সেই নেশাখোর রুমে ঢুকে যেত, বললে বলে এতে কি হয়েছে? বাবা ছিল মায়ের হাতের পুতুল,
পুরো পরিবারের একমাত্র আমার আপন ভাই আরিফই আমাকে সাপোর্ট করেছে। সে না থাকলে আমি আজ বাঁচতামই না। তারপর ইশরাত একটু থেমে আবার বলে, আজ অফিসে যা ঘটেছে তা কেমন করে যেন মা জেনে গেছে, আর এলাকায় গুজব রটে গেছে আমি নাকি দেহ ব্যবসা করি। বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক শান্ত গলায় বলে। আমরা দুজনেই বিনা অপরাধে শাস্তি ভোগ করছি। ইশরাত হালকা হাসি দিয়ে বলে, হয়তো জীবনের কোনো পাপের ফল। অনেক জিজ্ঞেস করে, এখন কোথায় যাবেন? ইশরাত বলে। সিলেট। অনেক জিজ্ঞেস করে, টিকিট কেটেছেন? লজ্জায় মুখ লুকিয়ে ইশরাত বলে, না, মা সব টাকা নিয়ে গেছে। অনেক হেসে বলে, মানে আপনি এখনো কিছু খাননি তাই না? চলুন আগে কিছু খেয়ে নিই। ইশরাত একটু দ্বিধা করে বলে, না, খিদে নেই। অনেক মৃদু হেসে বলে। কিন্তু পেটে তো খিদে আছে তাই না? অনেক জোর করে তাকে খাবার খাওয়ায়। খাওয়ার পর দুজনের জন্য সিলেটগামী দুটো টিকিট কেটে ফেলে। কেন জানি অনেক ইশরাতকে পাশে পেয়ে এক ধরনের স্বস্তি অনুভব করে। অজানা এক ভালো লাগা জন্ম নেয় মনে। অন্যদিকে অনেককে বাসা থেকে বের করে দেওয়ার খবর হাসানকে নিয়ে আনন্দে উদযাপন করতে চায়, কিন্তু তার বাসায় গিয়ে দেখে হাসান অন্য এক মেয়ের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত। মেয়েটি বলে, তুমি তো বলেছিলে অরুকে বিয়ে করবে, আমাকে শুধু শুধু ব্যবহার করছো কেন? হাসান হেসে বলে, আরে অরু, সে তো একটা ফালতু মেয়ে। নিজের চাচাতো ভাই এবং স্বামীকে রেখে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়ায়। এমন মেয়ের সঙ্গে সংসার করব? হাহ, কখনো না। আমি তাকে বিয়ে করব শুধু তার সম্পত্তির জন্য, তারপর ফেলে দেব। তখন তুমিই আমার বউ হবে। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনে ফেলে অরু। এসব শুনে দ্রুত সেখান থেকে বাসায় চলে আসে। তার বুক ফেটে যায়। সে ভাবে, আমি কি সত্যি এতটা খারাপ? আমি কি আসলেই ফালতু মেয়ে? আমি কি সত্যি খারাপ? আর কি হাসানের আসল রূপ? চিন্তা করতে করতে সেন্সলেস হয়ে পড়ে অরু। পরিবারের সবাই ভাবে অনিকের কথা চিন্তা করে সে এমন দুর্বল হয়ে গেছে। ডাক্তার এসে পরীক্ষা করে জানায়, চিন্তার কিছু নেই, সে এখন 2 মাসের গর্ভবতী। বেশি দুশ্চিন্তা করায় প্রেশার লো হয়ে গিয়েছিল। এই খবর শুনে বাড়ির সবাই হতবাক। হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। অরু জ্ঞান ফিরে পেলে জানবে সে অনেকের সন্তানের মা হতে চলেছে। সে কি মেনে নেবে এই অনাগত শিশুকে? রাত ঠিক 12টা। রাজধানীর ব্যস্ত প্ল্যাটফর্মে পেরিয়ে ধোয়া তুলে ছুটে চলে ট্রেন। সেই ট্রেনেই উঠে পড়ে অনিক ও ইশরাত। সাথে সুটকেসে গোছানো কটি পোশাক আর মনে জমে থাকা অসংখ্য প্রশ্নের ভার। ট্রেনের জানালায় মুখ ঘেঁষে বসে থাকা ইশরাত চলন্ত বাতাসে চুল উড়িয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা অনিক সাহেব, অরু ম্যাম কি আপনার পূর্ব পরিচিত? অনিক হালকা হেসে বলে, হ্যাঁ পরিচিত, তবে তার অহংকার আমার সবসময় অসহ্য লেগেছে। কিন্তু সে বলেনি অরু তার স্ত্রী ছিল। সে সম্পর্ক আজ শুধুই নামমাত্র, যার টুকরো টুকরো ধ্বংসাবশেষ হয়তো কিছুদিনের মধ্যেই কাগজে ছাপা ডিভোর্সে শব্দ শেষ হবে। অনেক জানে অরু হয়তো তার প্রেমিক হাসানকে বিয়ে করতে চলেছে। কথার মূল ঘুরিয়ে অনেক জানতে চায়, ইশরাত, তুমি সিলেটে কোথায় যাচ্ছ? ইশরাত জবাব দেয়, জানি না, চোখ যেখানে টানবে সেখানেই যাব। অনিক আবার বলে, মানে কোথাও তোমার যাওয়ার জায়গা নেই বুঝি? ইশরাত বিষণ্ণ হেসে মাথা নাড়ে, না নেই। আপনি কোথায় যাবেন? আমি প্রথমে কোনো হোটেলে উঠবো, তারপর একটা ব্যাচেলর বাসা খুঁজে নেব, পাশাপাশি একটা কাজও দেখতে শুরু করব। ট্রেন ছুটে চলে, সময় গড়ায় আর অবশেষে তারা পৌঁছে যায় সিলেটে। নেমে আবারও অনেক জানতে চায়, এখন তুমি কোথায় যাবে ইশরাত? ইশরাত হালকা হাসে, আপনি যান অনিক সাহেব, আমি নিজের মতো ব্যবস্থা করে নেব। অনেক কিছুটা হাঁটে, কিন্তু বিবেকের চিৎকারে আবার ফিরে আসে, কণ্ঠে দ্বিধা ভরা দৃঢ়তা। মিস ইশরাত, চলুন আমার সঙ্গে, আপনাকে একা রেখে যেতে আমার বিবেকে সায় দিচ্ছে না। ইশরাত মাথা নোয়ায়, এটা ভালো দেখাবে না অনিক সাহেব। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে চলুন। অন্যদিকে অরু যেন মরুভূমিতে পথহারা এক তৃষ্ণার্ত। হাতে ধরা রিপোর্ট তাকে স্তব্ধ করে দেয়। সে অন্তঃসত্ত্বা নিজেকে আয়নায় দেখে সে কাঁদে। যে অহংকারে হারালাম সংসার, হারালাম একজন ভালো মানুষকে। সে অনেক, যাকে ভালোবেসে বিশ্বাস করেছে, সে আমাকে ধোঁকা দিল। এখন এই সন্তানের সামনে কি উত্তর দেব? এর পিতাকে। পরিবারের সবাই ফুঁসে ওঠে, এই বাচ্চা নষ্ট করে ফেলো, ভুলটা শেষ করে ফেলো। অনেক আমাদের বংশের মান সম্মান শেষ করেছে। কিন্তু অরু এবার আর পাপের রাস্তা বেছে নেয় না।
না, নিজেই মনে মনে বলে ওঠে। আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনেকের প্রতি অবিচার করেছি। এই সন্তান নষ্ট করে আর পাপ করতে চাই না। হয়তো এই সন্তান একদিন অনেককে ফিরিয়ে আনবে। চোখের ঝড়ে ভিজে ওঠে তার মুখ। সে চিৎকার করে কাঁদে। আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। পরিবার মেনে নেয় তার সিদ্ধান্ত, কিন্তু অনুর ভেতরটা ধীরে ধীরে ভাঙতে থাকে। এদিকে সারাদিন সিলেটে ঘুরে ঘুরে ক্লান্ত অনেক ও ইশরাত বেচারার বাসায় নামেই যেন মানুষ সন্দেহ করে বসে, একজন নারী আর এক পুরুষ। রাতের খাবার শেষে তারা বাধ্য হয়ে হোটেলের খোঁজে। অনেক হোটেল ঘুরেও কোনো রুম পাওয়া গেল না। অবশেষে একটি রুম পায়। অনেক বলে, একটা রুম পেয়েছি, আমি নিচে থাকবো, আপনি উপরে বিছানায়। ইশরাত আতঙ্কিত। আমি থাকবো না, ভালো লাগছে না, আমি বাইরে থাকবো। অনেক বলে, বাইরে এসে আমার সঙ্গে থাকুন, সেফ থাকবেন, দয়া করে বিশ্বাস করুন। ইশরাত কিছু না বলে চুপচাপ তার পেছনে হাঁটে। হোটেলটি জৌলসপূর্ণ নয়, তবে শীত আর সমাজের ভয় অপেক্ষায় নিরাপদ। রুমে ঢুকে অনেক নিচে চাদর পেতে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর জুড়ে আসে ঘুম। ইশরাতও তার বোরখা পরে মাথা ঢেকে দূরে কাঠের এক কোণে শুয়ে পড়ে। আজও অনেক জানে না ইশরাতের রং কেমন, চেহারা কেমন, সবই একরকম পর্দার আড়ালেই রয়ে গেছে। হঠাৎ রাতের নীরবতা কেঁপে ওঠে কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশে গুনগুন আওয়াজ। অনেক দরজা খুলতেই এক ঝাঁক পুলিশ। হোটেল থেকে নারী পুরুষ ধরে ধরে বের করছে তারা। অবশেষে তাদেরও ধরে থানায় নিয়ে যায়। অফিসারের প্রথম প্রশ্ন, তোমরা কি স্বামী স্ত্রী? ইশরাত মাথা নিচু করে সব সত্য বলে। না, আমরা বন্ধু। অফিসার ব্যঙ্গ ভরে হেসে ওঠে। ধর্মের লেবাস পরে বন্ধুদের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছ, অভিনব বন্ধুত্ব। তাদের গার্ডিয়ান ডাকার কথা বলে হয় তারা জানায়। আমরা এতিম। অফিসারের ঠোঁটে উপহাস। এতিমদের প্রেম তো আজকাল অনেক এগিয়ে গেছে। এখন মামলাটা হতে পারে জেলেও, তবে একটা উপায় আছে। অনিকার ইশরাত চমকে ওঠে। কি উপায়? তোমরা এখনই বিয়ে করে ফেলো, তাহলে মানবিকতার খাতিরে ছেড়ে দিব, না হলে জেলে পাঠাবো। অনেক গলা শুকিয়ে বলে, কিন্তু বিয়ের পর আমরা কোথায় থাকবো? কোনো বাসাও তো নেই। অফিসার বলে, ভাড়া আগাম দিলে আমি বাসা ঠিক করে দিতে পারি। অনেক কিছু বলার আগে ইশরাত বলে ওঠে, আমরা একটু আলোচনা করতে চাই। 2 ঘন্টার সময় দেওয়া হয়। তারা এক কোণে গিয়ে বসে। অনেক মুখ তুলে বলে, আমাকে বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে ইশরাত, আমি আপনাকে সুখে রাখতে পারবো না। ইশরাত নিঃশব্দে বলে, আমার জীবন তো আগেই ভেঙে গিয়েছে, এখন শুধু একটু সম্মান আর বিশ্বাস চাই। অনেক আবার বলে, আমার জীবনে এমন কিছু সত্য আছে যা এখন বলা সম্ভব নয়। যদি আপনি তা জানতে, হয়তো কখনো বিয়ে করতেন না। ইশরাত শান্ত গলায় বলে, আপনাকে যতটুকু জানি বুঝি আপনি ভালো মানুষ। বিয়ে আমার কাছে সম্মান আর দায়িত্বের প্রতিশ্রুতি। আমি রাজি, কিন্তু আমি দেখতে তেমন সুন্দরী না। অনেক দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মন মানসিকতা অনেক সুন্দর ও ভালো, আমিও রাজি। কিছুক্ষণ পরে একজন কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। অফিসার সত্যি একটি বাসা ঠিক করে দেয় 2 রুমের 8,000 টাকার ভাড়ায়। অনেক নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনেন, প্রয়োজনীয় আসবাবপত্র কেনেন এবং তারা শুরু করেন নতুন এক সংসার। তবু অনেকের মনে প্রশ্ন ঘুরে ফেরে, আমি কি ইশরাতের সঙ্গে অন্যায় করলাম? আমি তো এখনো আমার ও অরুর ডিভোর্স হয় নাই। যদিও অরু আমাকে স্বামী বলে মানে না, কোনোদিন মানবেও না। হয়তো কিছুদিনের মধ্যে অরু তার বয়ফ্রেন্ড হাসানকে বিয়ে করবে, তবুও। অন্যদিকে অরু পুড়ে মরছে নিজেরই ভুলে। পরিবার সব দোষ অনিকের কাঁধে চাপায়, কিন্তু অরু জানে নিজেরই পাপের ফল সে ভোগ করছে। একদিন অনেক বলেছিল একদিন আমার জন্য তাকে কাঁদতে হবে। আজ সেই ভবিষ্যৎবাণী যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। অরু এখন অনুতপ্ত, পস্তাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে। অনিককে খুঁজে ফেরে নাফিস আহমেদ ও আসিফ আহমেদ। অরুর আত্মীয় কিন্তু খুঁজে পায় না তাকে। অনিক ও ইশরাতের বিয়ের 10 দিন পর। এখনও ইশরাত তার মুখ দেখায়নি অনিককে। ঘুমের সময় ও পর্দা, খাওয়ার সময় মুখ ঘুরিয়ে। একদিন খাবারের পরে ইশরাত বলে, এখন আমাদের কিছু কাজ খুঁজতে হবে। অনেক জবাব দেয়, আমার দাদার দেওয়া কিছু টাকা আছে, তাদের ছোট একটা ব্যবসা শুরু করবে ইনশাআল্লাহ। ইশরাত বলে, আমি যদি চাকরি করি? অনেক কঠোর ভঙ্গিতে বলে, না, তোমার চাকরি করার দরকার নেই, সংসার আমি চালাবো। স্বামীর মতো নির্ভরতার কণ্ঠে ইশরাত চুপচাপ সম্মতি জানায়। অনেক বলে, তুমি কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছো? অনেকটা নিশ্চিত হতে চায় অনেক। ইশরাত হেসে বলে,
আমি আগেই বলেছি বিয়ে আমার কাছে সম্মানের প্রতীক। আমি এই সম্পর্ককে পূর্ণ সম্মান জানি। তাহলে আমার সামনে পর্দা করার দরকার কি? ইশরাত লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে। আপনি যদি অনুমতি দেন তবে আপনার সামনে পর্দা করব না। অনেক মাথা নাড়ে। অনুমতি দিলাম। ইশরাত ধীরে ধীরে বরখা ঘুরে ফেলে, মুখ থেকে নেকাব সরে যায়। অনেক স্তব্ধ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সৌন্দর্য আমি কখনো দেখিনি। চাঁদের আলো যেন মিশে আছে মুখে, চোখ দুটি যেন কমল নদীর মতো, ঠোঁট দুটি যেন পাপড়ির ছোঁয়া, যেন পরি নেমে এসেছে আমার জীবনে। তুমি কি মানুষ নাকি পরিস্থান থেকে নেমে আসা কোনো পরি? ইশরাত হেসে ফেলে। এই কি শুরু করলেন? আমি আপনার স্ত্রী, নতুন করে পটানোর দরকার নেই। অনেক বলে। স্ত্রী হিসাবে কিছু চাইলে বলো। ইশরাত মাথা নিচু করে বলে। কাল সকাল থেকে আপনি নামাজ পড়বেন প্লিজ। অনেক দ্বিধায় দু হাত ধরে। আমি ওয়াদা করছি কাল থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। এক নতুন সকাল, ভোরের কোমল আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে যেন অনেকের বুকে এক নতুন জীবনের শ্বাস ফেলে। যেন নিস্তব্ধ এক পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে সে শুনছে নিজের পুনর্জন্মের ধ্বনি। নিঃশব্দে উঠে দাঁড়ায় সে। বিছানায় পড়ে থাকা চাদরটা যেন তার অতীত জীবনের ক্লান্তি আর যন্ত্রণার প্রতীক, যেটাকে আজ সে ঝেড়ে ফেলতে চায় চিরতরে। এক কাপ ধোয়া ভরা চা হাতে জানালার পাশে দাঁড়িয়ে অনেক দূরের মেঘমালা আর সূর্যের প্রথম কিরণকে দেখে ভাবে, একটা ছোট গার্মেন্টস দিয়ে শুরু করব, তারপর একদিন নিজের একটা বিশাল কোম্পানি হবে। হ্যাঁ, গার্মেন্টস হয়তো ছোট, কিন্তু স্বপ্নটা আকাশ ছোঁয়ার মতো বিশাল। সেই স্বপ্নকে বাস্তব করে তুলতেই দিনভর খুঁজে বেড়ায় শহরের আনাচে কানাচে পুরনো কোনো ফ্যাক্টরি, খালি কোনো ঘর। একসময় পায়ে এক টুকরো অতীত, একটি পুরনো গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে একসময় শত শত মেশিনের শব্দ ছিল। এখন সেখানে নিস্তব্ধতা আর ধুলোর স্তর। অনেক ফ্যাক্টরিটা দেখে অনুভব করে এইখান থেকে শুরু হোক আমার পুনর্জন্ম। ভাড়া নেয় ফ্যাক্টরিটা। নিজের পায়ে দাঁড়াবার প্রথম পদক্ষেপ। অনেক চোখ মেরে চেয়ে থাকে সেই ধ্বংসস্তূপের দিকে এবং ফিসফিস করে বলে, এইখান থেকে শুরু হোক আমাদের দ্বিতীয় জন্ম। সন্ধ্যা, ইশরাতের রান্নাঘর। রাত নেমেছে ধীরে ধীরে। রান্নাঘরে ইশরাত কড়াইয়ে মশলা নাড়তে ব্যস্ত। এমন সময় পেছন থেকে অনেক বলে ওঠে, আমি একটা ফ্যাক্টরি ঠিক করেছি, পুরনো কিন্তু অনেক সম্ভাবনা আছে। এখান থেকে নতুন কিছু শুরু করব। ইশরাত চমকে তাকায়, চোখে চিন্তার ছায়া। ইশরাত একটু চিন্তিত মুখে বলে, ছোট একটা গার্মেন্টস চালাতে অনেক টাকার দরকার হয় অনেক। তুমি কি সেটা নিয়ে ভেবেছো? অনেক শান্তভাবে হেসে বলে, আমি আগেই তো বলেছি, দাদা আমার জন্য বেশ কিছু টাকা রেখে গেছেন, আমার অ্যাকাউন্টে আছে, আমি সময় হলে কাজে লাগাবো। ইশরাত কপাল কুঁচকে তাকায়। তাই বলে এত টাকা রেখে গেছে? আমি তো জানতামই না এসব কিছু। অনেক এবার গম্ভীরভাবে বলে, তোমাকে আগে বলেছিলাম আমার জীবনে কিছু রহস্য আছে যা এখনো তোমার অজানা। আগে যে কোম্পানিতে, যেখানে আমরা চাকরি করতাম, আমি আসলে সেই কোম্পানির প্রকৃত মালিক। পরিস্থিতির কারণে সাধারণ স্টাফ হয়ে কাজ করতাম, মুখ ফুটে কাউকে কিছু বলিনি। তুমি এসব জানার চেষ্টা করো না ইসরাত, আমি চাই না ইসরাত সেসব পুরনো অন্ধকার ফিরে আসুক, প্লিজ। ইশরাত নির্বাক হয়ে যায়, মুখে কিছু বলতে চায় কিন্তু গলার কাছে এসে থেমে যায় শব্দ। তার স্বামী অনেক অনুরোধ করেছে, তাই ইশরাত চুপচাপ। সময় হলে অনেক নিজে থেকে বলবে। অন্যদিকে অরু এখন অনেকের না থাকা জীবনেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পরিবারের সবাই বলে, অরু, তুই শক্ত হ, নিজে দাঁড়া, অফিসটা ভালোভাবে চালা, একদিন অনেক ফিরে আসবেই। এই কথাগুলো অরুর ভিতরে আসার আলো জেলে দেয়। সে নিজের মনেই বলে, ভুল করেছি অনেক, কিন্তু এখন আর না। নিজের অনাগত সন্তানের জন্য হলো এবার আমাকে শক্ত হতে হবে, সত্যি শক্ত। এদিকে অনেক ইশরাতের বিয়ের 2 মাস কেটে গেছে। অনেক আর ইশরাত একসাথে একই ছাদের নিচে থাকলেও যেন মনের দূরত্ব এখনো রয়ে গেছে। কখনো কখনো একে অপরের দিকে তাকিয়ে মনে হয় এ যেন কোনো অচেনা দুটি আত্মা পাশাপাশি বসবাস করছে। অনেকের ব্যবসার সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব কিছু বদলায়। অনেকের ফ্যাক্টরি এখন মোটামুটি চালু হয়েছে। ইশরাতও দিনরাত পাশে থেকে সাহায্য করে যাচ্ছে। এই 2 জনের সম্মিলিত চেষ্টায় একে অপরেরকে সাপোর্টে বিশ্বাস ব্যবসা ধীরে ধীরে লাভ আসতে শুরু করে। একদিন বাইরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। মেঘের গর্জন, হিমেল বাতাস আর টিপ টিপ বৃষ্টির শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব রোমান্টিক পরিবেশ। হঠাৎ প্রচণ্ড গর্জনে ভয় পেয়ে যায় ইশরাত, আর অনেকের বুকে মুখ লুকিয়ে এক চিমটে শিশুর মতো আঁকড়ে ধরে। অনেকও শক্ত করে জড়িয়ে ধরে তাকে, চোখে চোখ রাখে আর বলে,
জানো ইসরাত, তোমার মতো রূপবতী বউকে পাশে পেলে যে কোনো স্বামী নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর যদি এমন একটা রোমান্টিক পরিবেশে তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো আমিও আর কন্ট্রোলে থাকতে পারি না। ইশরাত লজ্জায় মুখ লুকিয়ে ফেলে অনেকের বুকে, ধীরে ধীরে বলে, আমি তো কখনো বলিনি কন্ট্রোল করো। আমার উপর তো তোমার পুরো অধিকার আছে, তুমি আদায় করে নিলেই হলো। সেই রাত ভালোবাসার এক রঙিন জোয়ারে ভেসে যায় দুইজন। প্রেম, আবেগ, উষ্ণতা সব মিশে এক হয়ে যায়। দীর্ঘদিনের মান, অভিমান, ভুল বোঝাবুঝি সব গলে মিশে যায় একে অপরের ভালোবাসায়। নতুন দিনের নতুন সূচনা, নতুন করে শুরু। তাদের ভালোবাসা ছিল এক প্রকার নীরব কবিতা, যেখানে শব্দ নেই, আছে শুধু হৃদয়ের অনুভব। ইশরাত জীবনে যেন আজ পৃথিবীর সকল সুখ ভালোবাসা ধরা দিয়েছে। পরদিন সকাল, ইশরাত আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে ফেলে। অনিকে ডাকতে গিয়ে অনিক এক টানে অনিকের বুকের সাথে জড়িয়ে নেয় ইশরাতকে। অনিক বলে, তোমার এই বেজা চুল আমাকে পাগল করে দেয়, তা তুমি জানো? ইশরাত হেসে বলে, হয়েছে, আর রোমান্টিক হতে হবে না, সারা রাতে মন ভরেনি। অনিক মুচকি হেসে বলে, এই মন সারা জীবনেও ভরবে না ইসরাত। ইশরাত বলে, 9টা বাজে, কারখানা যাবে না? 9টা? আরে তোর, আমি তো এখনো ফ্রেশই হয়নি। দ্রুত উঠে ফ্রেশ হয়ে রেডি হয় অনিক। অন্যদিকে অরু এখন একজন শক্তপোক্ত পরিশ্রমী অফিস ম্যাডাম। জীবনের ভেতরে যত ঝড়ে আসুক, সে বাইরের মুখে সব লুকিয়ে সফলভাবে অফিস চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিবার তাকে নিয়ে গর্ব করতে শুরু করে। তবুও অরুর মনে ভয়। যেদিন পরিবার সব জানবে, আমি কি তখনও এদের সাপোর্ট পাবো, নাকি অনেকের সাথে যেমন করেছে আমার সাথেও একই ব্যবহার করবে? অনেকের সাথে যা যা হয়েছে তা আমি সইতে পারবো তো? না, আমাকে পারতে হবে। পাপ করেছি, ফল তো ভোগ করতেই হবে। এই ভয় নিয়ে মাঝে মধ্যে আটকে ওঠে ওরু, কিন্তু মুখে কিছুই বলে না। সময় কেটে যায়, চলে যায় 8 মাস। অনেক আর ইশরাতের গার্মেন্টস কোম্পানি এখন জায়গা করে নিয়েছে মার্কেটে। পণ্যের মান এত ভালো যে অর্ডারের বন্যা বয়ে যায়। একদিন নতুন এক সুসংবাদ আসে, ইশরাত মা হতে চলেছে। অনেক আনন্দে স্তব্ধ হয়ে যায়। ইশরাত আনন্দে কান্না করতে করতে অনেককে জড়িয়ে ধরে। অনেক কানে কানে বলে, আর কোনো দুঃখ থাকবে না আমাদের জীবনে, এবার শুধু সুখ আর সুখ। ইশরাত বলে, এত সুখ সইবে তো আমার কপালে অনেক? অনেক বলে, ইনশাল্লাহ সইবে। অন্যদিকে অরুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসব বেদনায় কাঁপছে সে। ডাক্তার বলেন, রোগীর অবস্থা ভালো না, স্বামীকে ডাকতে হবে। তবে সবাই মাথা নিচু করে থাকে, কারণ অরুর স্বামী এখন আর এই পরিবারে নেই। অরু কাতর গলায় বলে, একটু সময় দিন, আমাকে পরিবারকে কিছু বলতে হবে। সবাই বলে, আগে তুমি সুস্থ হয়ে যাও, তখন বসে কথা বলবো। অরু বলে, না, আমি এখন বলবো। জানি না বাঁচবো কিনা, কিন্তু এই সত্যি গোপন থাকলে আমি মরেও শান্তি পাবো না। অবশেষে সবার সামনে ফাঁস করে দেয় সেসব গোপন সত্যি। যেভাবে অনিককে ফাঁসানো হয়েছিল, কিভাবে অনিককে ধর্ষণের অভিযোগ দিয়েছিল, ইশরাতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অফিসে সবার সামনে ফাঁসানো, সব কিছু বলে। সব শুনে সবাই হতবাক। অনিকের মা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম আমার ছেলে কখনোই এমন হতে পারে না। এখন শুধু একটা অনুরোধ, কেউ আমার ছেলেকে ফিরিয়ে আনো। অনিকের দাদি বলে, সেই দিন আমার নাতিকে তোরা অমানুষের মতো মেরেছিস, বাড়ি ছাড়া করেছিস। তবে এখন আর কেউ মুখে কিছু বলে না। সবাই চুপ, সবাই অনুতপ্ত, বলার ভাষা হারিয়ে ফেলেছে। ডাক্তার আবার এসে বলে, রোগীর অবস্থা ভালো না বলেছি, ওনার স্বামীকে ডাকুন। তার স্বামী নেই, আপনি আপনার মতো অপারেশন করুন। কেউ একজন কাপা গলায় সে কথা বলে। এক অস্থির নীরবতা ছেয়ে গিয়েছিল পুরো বাড়িতে। অরুর মুখ থেকে বের হওয়া প্রতিটি বাক্য যেন বোমার মতো বিস্ফোরিত হয়েছিল পরিবারে। সবাই হতবাক, ব্যথিত, বিষণ্ণ। অভিযুক্ত ছিল অনিক আর অরু ছিল অভিযোগকারী। কিন্তু এখন সত্য প্রকাশ পেয়েছে। অনিকের প্রতি সবাই যে অন্ধবিশ্বাসে অবিচার করেছিল, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সময়। আসিফ আহমেদ ও নাফিস আহমেদ দুই ভাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, এই অন্যায়ের প্রতিদান তোকে পেতেই হবে, ওরুকে শাস্তি পেতেই হবে। এদিকে ইশরাত যেন দুনিয়ার সবচেয়ে সুখী নারী হয়ে উঠেছে। মাতৃত্বের আলোয় তার মুখ উজ্জ্বল, পবিত্র, এক জ্যোতির মতো দীপ্ত। সে বারবার নিজের পেটে হাত বোলায়। মনের ভেতরে উথলে ওঠে এক অদ্ভুত মায়া। নতুন এক প্রাণ তার মধ্যে জন্ম নিচ্ছে। এই অনুভব তাকে ছুঁয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে। অনেক দূর থেকে দাঁড়িয়ে ইশরাতকে দেখে, তার চোখে প্রশান্তি, ঠোঁটে এক প্রশ্রয় ভরা হাসি। সে মনে মনে ভাবে,
বাবা হওয়ার অনুভূতি সত্যি এক অন্য পাওনা, এজন্য নতুন করে বেঁচে ওঠা। অন্যদিকে অরু একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান সুস্থ, অরু নিজেও ধীরে ধীরে সেরে উঠছে। অনিকের মা বাবা আর অরুর মা বাবাও খুশি হয়, তবে এই খুশি শুধুমাত্র শিশুটির জন্য, অরুর জন্য নয়। যখন অরু ছেলেকে নিয়ে বাড়িতে ফেরে সবাই দৌড়ে যায় শিশুটিকে কোলে নেওয়ার জন্য। একটা কোল থেকে আরেক কোলে সে ঘুরে বেড়ায়, কিন্তু অরু সে ক্লান্ত, দুর্বল, অসুস্থ। তবুও কেউ তাকে জিজ্ঞেস করে না, একটি বারুতেও তার হাত ধরে না। অরু ধীরে ধীরে বুঝে যায় তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। এটি অবহেলার, একাকিত্বের, ঠান্ডা প্রতিহিংসার। এদিকে অনিকের তৈরি পোশাকের কারখানা সুনাম অর্জন করতে শুরু করে। একদিন অফিসে কাজে ব্যস্ত এমন সময় অনিক দেখতে পায় একটি বিলাসবহুল BMW গাড়ি এসে থেমেছে তার কারখানার সামনে। একজন বিদেশি লোক গাড়ি থেকে নামলেন। অনিক আগ বাড়িয়ে বলল, আপনি কে? কাকে করছেন? লোকটি ইংরেজিতে উত্তর দেয়, একটি জ্যাকেট হাতে দেখিয়ে বলে, এই পোশাক আপনার কারখানায় তৈরি হয়েছে কি? অনিক বিনয়ের সঙ্গে বলে, এটা কোনো কোম্পানি না স্যার, এটা আমার ছোট্ট একটা ফ্যাক্টরি। এখানে এসব জ্যাকেট শার্ট তৈরি হয়। তাদের মাঝে ইংরেজিতে বিস্তারিত আলোচনা হয়। বিদেশি লোকটি বলে, আপনার পোশাকের মান অসাধারণ। আমরা যদি অর্ডার দিই, আপনি কি সময় মতো ডেলিভারি দিতে পারবেন? অনিক উত্তেজিত, অবশ্যই পারবো স্যার, আপনি বলুন বলুন কত টাকার অর্ডার দিতে চান? লোকটি বলল, প্রথম চালানে 2 কোটি টাকার অর্ডার দিব। যদি এই মান বজায় থাকে, পরবর্তী আবার 200 কোটির অর্ডার থাকবে। অনেক যেন স্বপ্নে হারছে। 2 কোটি টাকার অর্ডার। বিদেশি লোক 1 কোটি টাকার অগ্রিম চেক হাতে তুলে দেয় আর বলে, 1 মাসের মধ্যে ডেলিভারি চাই, বাকি টাকা পরে দেওয়া হবে। সন্ধ্যায় বাসায় ফিরে অনেক ইশরাতকে কোলে তুলে নেয় আনন্দে। ইশরাত জিজ্ঞেস করে, কি হয়েছে আজ এত খুশি? অনেক জানায়, আজ একজন বিদেশি আমাদের তৈরি পোশাক দেখে খুশি হয়ে গেছে। 2 কোটি টাকার অর্ডার দিয়েছে আর 1 কোটি টাকার চেক দিয়ে গেছে অগ্রিম। ইশরাত চোখে পানি এনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। অনেকের পর কারখানার পরিধি বাড়ায়, নতুন মেশিন বসায়। অন্যদিকে অরুর প্রতি পরিবারের আচরণ দিন দিন ঠান্ডা হয়ে যাচ্ছে। কেউ তার সঙ্গে কথা বলে না, একসাথে টেবিলে খায় না, সবার মনোযোগ শুধু তার সন্তানকে ঘিরে। অরু কাঁদতে কাঁদতে বলে, আমার সঙ্গে কেউ কথা বলো না, আমার চোখের দিকে তাকাও না, একসাথে বসে খাও না। তবে আমার সন্তান নিয়ে এত আদিক্ষেতা কেন? হ্যাঁ, তোমরা কেউ আমার সন্তানকে ধরবে না। তার মা বাবা উত্তর দেয়, তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নাই। তোর মুখ দেখতে চাই না। শুধু এই বাচ্চার জন্যই এখনো তোকে সহ্য করছি। আর এই বাচ্চা তো তোর একার না, এটা অনেকেরও সন্তান। তুই চুপচাপ অফিস থেকে এসে খেয়ে নিস। চুপচাপ রুমে থাকবি, আমাদের সামনে আসিস না। এই অবহেলার চোরা বাড়িতে ধীরে ধীরে ডুবে যেতে থাকে অরু। সে ভাবে, অনেক কিভাবে এত অপমান, অবহেলার মাঝেও বেঁচেছিল। আমি এখন সেটা বুঝতে পারছি। অনিকের ফ্যাক্টরির কর্মীরা দিনরাত পরিশ্রম করে। 25 দিনের মধ্যেই 2 কোটি টাকার পণ্য প্রস্তুত করে ফেলে। ইশরাত প্রতিটি ধাপে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে স্বামীকে সাহায্য করেছে। বিদেশি লোক এসে পণ্য বুঝে নেয়, টাকা মিটিয়ে দিয়ে বলে, তোমার মান ঠিক থাকলে আরও বড় অর্ডার নিয়ে ফিরে আসবো। অন্যদিকে অরুও তার কোম্পানি নিয়ে ব্যস্ত। দিনরাত পরিশ্রম করে সে একে একে এগিয়ে নিচ্ছে। তার কোম্পানি এখন দেশের টপ 10-এর মধ্যে একটি। তবে জীবনের সুখ যেন তার ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে। পরিবার তার দিকে ফিরেও তাকায় না, একসাথে বসে না, কথা তো দূরের কথা, তারা তার মুখেও দেখতে চায় না। শুধু তার ছেলে আদরের জন্যই সে আজও এই বাড়িতে। তার ছেলেটা না থাকলে হয়তো তাকেও অনিকের মতো বের করে দেওয়া হতো। এদিকে অনিকের ফ্যাক্টরি এখন কোম্পানিতে রূপান্তরিত হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করেছে। দেশ জুড়ে তার কোম্পানির শাখা ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে কেটে যায় 4টি বছর। অনিক এখন দেশের নামকরা কয়েকটি গার্মেন্টস কোম্পানির মালিকদের একজন। তার এখন বিশাল বাড়ি, দামি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। ইশরাত অনিকের কন্যা সন্তান হয়েছে। অধরা বয়স এখন 3 বছর। নাম তার অধরা, দুষ্টু, পাকার, কথা বলায় ওস্তাদ। অরুর ছেলের নাম আদর আহমেদ। সে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। তার দুষ্টুমি, তার বুদ্ধিদীপ্ত কথা, এসব নিয়েই যেন পরিবারের সবাই ব্যস্ত। অনিকের সঙ্গে করা অন্যায়, অবিচার সব এখন কেবল একটি শিশুর হাসি তামাশার ভেতরেই হারিয়ে গেছে। তবুও পরিবারে কেউ এখনো অরুর সঙ্গে কথা বলে না। এক রাতে অনেক বাসায় ফিরে দেখে ইশরাত চুপচাপ, কোনো কথা বলে না, মুখে অন্ধকার ছায়া। অনেক জিজ্ঞেস করে, কি হয়েছে ইশরাত? তখন অধরা তুতলিয়ে বলে, পাপা, তুমি মামাকে ভালোবাসো না, আদরও করো না। অনেক মেয়েকে কোলে নিয়ে অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, কে বলেছে এগুলো? অধরা বলে, মাম্মা।
অনিক বলে। ঠিক আছে, তুমি বলো তোমার মাম্মাকে, আজ সব পুষিয়ে দেব। ইশরাত বলে। বলতে হবে না, আমি পুরনো হয়ে গেছি, তাই তোমার আর আমাকে ভালো লাগে না। অনেক বুঝতে পারে ইশরাত অভিমান করেছে। রাতের খাবার শেষে অথরাকে ঘুম পাড়িয়ে ইশরাত মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। অনেক তাকে ছুতে গেলে ইশরাত বলে, তুমি আমাকে ছোবে না, আগামী 6 মাস দূরে থাকবে, এটাই তোমার শাস্তি। অনেক মৃদু হেসে বলে, আমি এই শাস্তি মানি না। এই বলে ইশরাতের ঠোঁট দুটো নিজের করে নেয়। রাত ঘনিয়ে আসে, চাঁদের আলো জানালার পর্দা ছুঁয়ে বিছানায় পড়ে। সেই নরম আলোয় জেগে থাকে শুধু দুজন হৃদয়ের স্পর্শ। অনেক ধীরে ধীরে ইশরাতের চোখের দিকে তাকায়, সেখানে অভিমান, ভালোবাসার আকাঙ্ক্ষা মিলেমিশে একাকার। তোমার অভিমান ভাঙিয়ে দেব। অনেক ফিসফিস করে বলে। ইশরাত প্রথমে বাধা দেয়, কিন্তু অনেকের চোখের গভীরে হারিয়ে যায় তার সমস্ত রাগ, সমস্ত অভিযোগ। তাদের মাঝে শুরু হয় নীরব প্রেমের ভাষা, চুমুর মাঝে মিশে যায় 4 বছরের ভালোবাসার গভীর রাতে। তারা একে অপরকে ভালোবেসে এমনভাবে যেন এই রাতের আর কোনো সকাল নেই। সকালে ঘুম থেকে উঠে অনেক দুষ্টুমিতে বলে, দেখলে তোমার শাস্তি মানিনি। ইশরাত হাসতে হাসতে বলে, তুমি তো সব জোর করে করেছো। অনেক বলে, তাহলে রেসপন্স করলে কেন? ইশরাত চোখ বড় বড় করে বলে, আমি আমার স্বামীর সঙ্গে রোম্যান্স করেছি, তাই রেসপন্স করেছি। এদিকে অনেক 1,000 কোটি টাকার টেন্ডারে অংশ নিয়েছে। কিছুদিন আগে টেন্ডার জমা দিয়েছে। সেই কোম্পানির হেড অফিসে থেকে তাকে ডাকা হয় সাক্ষাতের জন্য। আরও একটি কোম্পানি একই দামে এবং একই মানে টেন্ডার জমা দিয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনকে একসাথে ডেকে কথা বলা হয়। 2 কোম্পানির মধ্যে আলোচনা করবে। অনেক হাজির হয় ও মিটিং রুমে গিয়ে দেখে সেখানে বসে থাকা এক অপূর্ব সুন্দরী এমডি বসে আছে। অনেকের চোখ পড়ে সেই সুন্দরী এমডির দিকে, আর পড়ে যায় বিস্ময়। সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিল মিসেস রুবায়েত ইসলাম অরু, অনেকের প্রাক্তন স্ত্রী। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। নীরবতা, বিস্ময়, ব্যথা আর অপূর্ণতার ছায়ায় ঢাকা পড়ে পুরো কক্ষ। অফিসের মিটিং রুমে প্রবেশ করতেই চোখাচোখি হয় অরু ও অনিকের। মুহূর্তে তাদের মুখে ছড়িয়ে পড়ে বিস্ময় আর অবিশ্বাসের ছাপ, যেন বহু বছর আগে হারিয়ে যাওয়া এক বিষাক্ত অতীত আজ হঠাৎই সামনে এসে দাঁড়িয়েছে। অনেক মনে মনে ভাবে, এই কালো অতীত থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সে অতীত যেন আমার পিছু ছাড়ে না, আবার ফিরে এসেছে। অন্যদিকে অরু বিস্ময়ের ঘোরে ভাবতে থাকে, কত খুঁজেছি তোমায় অনেক, কিন্তু পাইনি। আজ হঠাৎ তোমায় সামনে পেয়ে বিশ্বাসই হচ্ছে না। না, তাও আবার এত বড় একটা কোম্পানির এমডি হিসেবে কিভাবে সম্ভব? অরু অবাক হয়ে যায়। অনেক তার সামনে দাঁড়িয়ে একটা বিশাল গার্মেন্টস কোম্পানির মালিক হয়ে। মিটিং শুরু হয়, আলোচনা চলে, নানা প্রস্তাব নিয়ে শেষে সিদ্ধান্ত হয় টেন্ডারটি অনেকের কোম্পানি পাচ্ছে। সফলভাবে ডিল ফাইনাল হওয়ার পথে অনেক মিটিং রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু অফিসের বাইরে এসে দেখে অরু দাঁড়িয়ে আছে অপেক্ষায়। অনেক চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু অরু তার পথ রোধ করে দাঁড়িয়ে যায়। প্লিজ অনেক, তোমার সাথে একটু কথা আছে। অরুর কণ্ঠে করুণ আকুতি। অনেক মুখ ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে, মিস অরু, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আমি আমার অতীত এবং আপনাকে এই 2 ছায়া থেকে অনেক দূরে থাকতে চাই। অরু অনেক মিনতি করে, কাঁদতে কাঁদতে চেষ্টা করে অনেককে কিছু বলতে, কিন্তু কিছু বোঝাতে, কিন্তু অনেক তার দিকে ফিরেও তাকায় না। কোনোরূপ পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক শিশুর কণ্ঠ শোনা যায়। মা, আসো না। শিশুটি অরুর ছেলে আদর। অরু মৃত কণ্ঠে উত্তর দেয়, আসছি বাবা। অনেক থেমে যায় এক মুহূর্ত, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আমি চলি মিস অরু, আপনার স্বামী এবং সন্তান আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে একটুও পেছনে না তাকিয়ে সোজা চলে যায় অনেক। অনেক বাসায় ফিরে আসে, কিন্তু মুখে কোনো কথা নেই, চুপচাপ বসে থাকে। ইশরাত এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হলো? টেন্ডার তো পাওনি মনে হচ্ছে। অনেক শান্ত গলায় উত্তর দেয়, পেয়েছি, আমার কোম্পানি টেন্ডার পেয়েছে। ইশরাত আশ্চর্য হয়ে বলে, তাহলে মন খারাপ কেন? মুখ এত অন্ধকার কেন অনেক? হঠাৎই অনেক ইশরাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কথা দাও ইশরাত, যাই হোক না কেন তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কথা দাও প্লিজ। এই বলে সে হু হু করে কেঁদে ফেলে। একটি অসহায় শিশুর মতো ইশরাত ভয় পেয়ে যায়, বলে, কি হয়েছে, এমন করে বলছো কেন? অনেক বিছানায় বসে পড়ে, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তারপর বলে, চলো আমরা এই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাই। ইশরাত অবাক হয়ে বলে, কিন্তু এমন কি হয়েছে যে তুমি এমন পাগলামি করছো? অনেক ধীরে ধীরে বলে, যে অতীত থেকে বহু কষ্টে পালিয়ে এসেছি, সে অতীত আজ আবার সামনে এসে দাঁড়িয়েছে। আজ অবশ্য ওর সাথে দেখা হয়ে গেছে।
ইশরাত চমকে ওঠে। অরু ম্যামের সাথে এখনো তোমার কোনো সমস্যা আছে অনেক? বলো আমায়, তোমার জীবনের এই রহস্য আর কতদিন বুকে লুকিয়ে রাখবে? অনেক মাথা নিচু করে বলে, যদি সত্যি বলি, যদি সব জানো, তুমি যদি আমার ছেড়ে চলে যাও এই ভয়ে, আর পরিবারকে কথা দিয়েছি আমার পরিচয় গোপন রাখবো, সবাই জানবে আমি এতিম। ইশরাত অনিকের হাতে হাত রেখে বলে, আমি এখন তোমার পরিবার অনেক, ওয়াদা করছি যত ঝড় তুফান আসুক না কেন আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তার চোখে অশ্রু ঝরে পড়ে। মনের গহীনে সে ভাবে, অনেক কষ্টে তো তোমাকে পেয়েছি অনেক, তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না, কিভাবে তোমাকে ছেড়ে যাব? অনেক ধীরে ধীরে বলে, ওরও আমার চাচাতো বোন, কিন্তু সেই সম্পর্কের বাইরেও একটা ভয়াবহ সম্পর্ক ছিল। ইশরাতের বুক কেঁপে ওঠে, দম বন্ধ হয়ে আসে, তার ঠোঁট ফেটে যায় জিজ্ঞাসায়। অনেক বলে, ওরও আমার স্ত্রী। এই কথা শুনে ইশরাত যেন চূড়ান্ত বজ্রাঘাতে বিদ্ধ হয়। তার নিঃশ্বাস আটকে আসে, দুনিয়াটা যেন অন্ধকার হয়ে যায়। অনেক বলে, সে কখনো আমাকে স্বামী হিসেবে মানেনি। বিয়ের পরও হাসান নামে এক ছেলের সাথে সম্পর্ক রেখেছে। আমি সব জানতাম, তবুও সহ্য করেছি। কিন্তু একদিন ধৈর্যের সীমা পেরিয়ে গেলে আমি সব ছেড়ে চলে আসি। অনেক সব খুলে বলে, কিভাবে অনেককে ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়েছিল, সব কিছু। আর অফিসে কিভাবে মিথ্যা অভিযোগ করেছে তা তুমি নিজেই দেখেছো। ইশরাত ভেতর থেকে কেঁপে ওঠে, কিন্তু মুখে প্রকাশ করে না। সে শুধু বলে, এই নিয়ে চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই কথাগুলো অনেকের বুকের ভার কিছুটা হালকা করে। অন্যদিকে অরু ঢাকা ফেরে বাসায় এসে অঝরে কান্নায় ভেঙে পড়ে। সে পরিবারের সবাইকে ডাকে, সবাই এসে দাঁড়ায় তার সামনে। কি নাটক শুরু করেছো আবার? তার বাবা রাগান্বিত কণ্ঠে বলে, আর কত ন্যাকামি করবে অরু? অরু চোখ মুছে বলে, মা বাবা অনেক। সবার মুখ বদলে যায়। কেউ বলে, অনেক সে কোথায়? অরু অফিসের মিটিং রুমে ঘটে যাওয়া ঘটনা করে বলে। আরও জানায়, অনেক মনে করেছে আমি আবারও বিয়ে করেছি, সে আমাকে বিশ্বাস করে না। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে উপেক্ষা করে চলে যায়। অরু বুঝে যায় এভাবে কাউকে বিশ্বাস করানো সম্ভব নয়। সে সিদ্ধান্ত নেয় অনেকের ঠিকানা বের করে সবাইকে নিয়ে সরাসরি তার কাছে যাবে। যে কোম্পানি থেকে টেন্ডার নিয়ে মিটিং হয়েছে সেই কোম্পানির সাথে কথা বলে অনেকের কোম্পানির সাথে যোগাযোগ করে ঠিকানা জানতে চায়। তারা কিছু সময় চেয়ে নেয়, কালকে ঠিকানা দেবে। অন্যদিকে ইশরাত ওয়াশরুমে থেকে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে অঝরে কাঁদে। সে ফিস ফিস করে বলে, এত দেরি করে কেন জানালো অনেক? এখন আমি কি করব? যদি অরু ম্যাম তোমায় জোর করে নিয়ে যায় তখন আমি কি করব? আমি কি তাকে আটকাতে পারবো? ইশরাতের মন জুড়ে শুধু ভয়, প্রচণ্ড ভয়, হারানোর ভয়। এক সপ্তাহ পর সকালে অনেক নাস্তা করে অফিসে চলে যায়। ইশরাত তখন রান্নায় ব্যস্ত। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইশরাত ভাবে, কে আসলো? অনেক তো মাত্র গেল, আর অন্য কেউ হলে দারোয়ান কল দিত। মনে ভয় নিয়ে দরজা খুলে দেয় ইশরাত। চারজন অপরিচিত মধ্যবয়সী নারী পুরুষ দাঁড়িয়ে। আপনারা কে? এক মহিলা জিজ্ঞেস করে, এটা অনিকের বাসা না? ইশরাত বলে, জি অনেকের বাসা, আমি ইসরাত, অনেকের স্ত্রী। সবাই হতবাক। তখন পেছন থেকে এক কণ্ঠ বলে ওঠে, মিস ইশরাত, আপনি এখানে? এটা ছিল অরুর কণ্ঠ। ইশরাত দৃঢ় কণ্ঠে বলে, আমার স্বামীর বাড়ি, আমি থাকবো না কে থাকবে? অরু ও তার পরিবার। হঠাৎ অনেকের মা, বাবা, চাচা সবাই অবাক হয়ে যায়। এক ভদ্রমহিলা বলেন, আমি অনেকের মা। ইশরাত সঙ্গে সঙ্গে তার পা ছুঁয়ে সালাম করে, কিন্তু অন্যরা তাকে থামিয়ে দেয়। কেউ সালাম নেয় না। অরু হঠাৎ বলে, তুমি কিভাবে ফাঁসালে আমার স্বামীকে মিস ইশরাত? ইশরাত স্তব্ধ। এই অপমান তাকে আহত করে, কিন্তু সে মন শক্ত করে উত্তর দেয়, মিস রুবাইয়াত ইসলাম অরু, কিভাবে মানুষ ফাঁসানো যায় সেটা আপনি ভালো জানেন। আপনি তো নিজে অনেককে ফাঁসিয়েছেন, আমি জানি সেই গল্প। আর অফিসের ঘটনা তো আমি নিজেই সাক্ষী। অরু ঠোঁট বাঁকিয়ে বলে, তোমরা মিডল ক্লাসটা তো টাকার পাগল, কত টাকা দিলে অনেককে ছেড়ে দেবে? ইশরাত দাঁড়িয়ে থেকে বলে, টাকার কাছে সম্পর্ক বিক্রি আপনি করতেই পারেন, আমি না। এই কথা শুনে অরু ও তার মা, বাবা, চাচা সবাই মিলে ইশরাতকে অপমান করতে শুরু করে। লো ক্লাস, বাজে মেয়ে, বস্তির মেয়ে ইত্যাদি বলে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করে। অবশেষে অরু জিজ্ঞেস করে, কি পেলে তুমি অনেকের জীবন থেকে সরে যাবে? ইশরাত উত্তর দেয়, আমার কিছুই লাগবে না মিস অরু, আমি আপনাকে একটা অফার দিচ্ছি। যদি আপনি অনেককে আমার কাছ থেকে দূরে সরাতে পারেন, কিংবা অনেক নিজে থেকে আপনাকে বেছে নেয়, আর অনেক যদি আমাকে নিজে থেকে ছেড়ে দেয়, তাহলে আমি চিরদিনের জন্য সরে যাব তোমার ও অনেকের জীবন থেকে, কথা দিলাম।
অনিকের মা ছাড়া বাকিরা ইশরাতকে অপমান করে চলে যেতে চায়। তখন অরু বলে, ঠিক আছে, আমি জানি কিভাবে অনেককে ফিরে পেতে হয়। ঠিক তখনই ছোট্ট অধরা দৌড়ে এসে দুধ দিয়ে বলে। মাম্মা, ওনারা কে? ইশরাত বলে, ওরা তোমার দাদা দাদু। অনিকের পরিবার অধরাকে দেখে আবারও হতবাক। অধরা দৌড়ে দাদুর দিকে যায়, কিন্তু অনিকের মা ছাড়া কেউ তাকে আদর করে না, কথা বলে না। অনিকের মা অধরাকে কোলে নিয়ে আদর করে। অরুও তার পরিবার ইশরাতকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। ইশরাত দরজার পাশে বসে পড়ে, অঝরে কাঁদে আর বলে, হে আল্লাহ, আমার এই সুখের সংসার তুমি ভেঙে দিও না। অনেক কষ্টের পরে সুখ পেয়েছি। তার বুক জুড়ে এখন ভয়, প্রচণ্ড ভয়। অরু চ্যালেঞ্জ করে গেছে সে অনিককে আবার ছিনিয়ে নেবে, আর অনিকের পরিবারও তাকে সাপোর্ট দেবে। এই ভয়ে তাকে ধীরে ধীরে কাবু করে ফেলছে। দিনটি ছিল একটু আলাদা রকমের। অনিক আজ তার কোম্পানির জন্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে। সকাল থেকে ইন্টারভিউ দিতে অনেকে এসেছে। রিসিপশনের চোখ বোলাতে বোলাতে হঠাৎ এক পরিচিত নাম ও চেহারা দেখে থমকে যায় অনিক। সে হাসান। হ্যাঁ, সেই হাসান, অরুর পুরনো প্রেমিক, যার কারণে অনিকের জীবন একসময় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজ সে এখানে কেন? হাসান অনিককে দেখে মুহূর্তেই ঘাবড়ে যায়। দৃষ্টিপাত এড়িয়ে চলে যেতে চায়, কিন্তু অনেক গম্ভীর গলায় বলে, দাঁড়াও হাসান। হাসান থেমে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অনেক জিজ্ঞেস করে, তুমি কি পিএ পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছো? হাসান জবাব দেয়, জি অনিক ভাই। এক ঠান্ডা হাসি দিয়ে অনেক বলে, তোমার স্ত্রী অরু তো এখন এক বিশাল কোম্পানির মালিক, তার স্বামী হয়ে তুমি কেন এই চাকরির লাইনে? হাসান কাপা গলায় উত্তর দেয়, আপনি ভুল বুঝছেন অনিক ভাই, আমার আর ওর মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি যতটুকু জানি আপনি ওর স্বামী। আপনাদের একটা ছেলে আছে, 4 বছর বয়স হবে। অনেক চুপ থাকে কিছুক্ষণ। অতীতের ভার যেন এক ঝটকায় ফিরে আসে। তারপর বলে, তুমি এখন এসব বাদ দাও, বরং বলো তুমি এখানে কেন? হাসান দীর্ঘশ্বাস ফেলে, সারা জীবন শুধু প্লেবয় হয়ে ঘুরেছি, কিন্তু কখন যে একটা মেয়েকে সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। পরিবার মেনে নেয়নি, বাবার চোখে ত্যায্যপুত্র হয়েছি। এখন খুব কষ্টে আছি, স্ত্রীকে নিয়ে দিন চলছে না। অনেক মাথা নাড়ে। তোমার কাগজপত্র জমা দাও, কাল থেকে জয়েন করো। হাসান বিস্ময়ে তাকিয়ে থাকে। অনেক হেসে বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। হাসান চলে গেলে অনেক চুপচাপ বসে পড়ে। মনে মনে ভাবে, তাহলে কি সত্যি সে ছেলে আমার? ওর সাথে সম্পর্ক না থাকলেও সন্তানের সাথে তো একটা সম্পর্ক থেকেই যায়। অন্যদিকে অরুও তার পরিবার সিলেট থাকে। তাদের একটাই সিদ্ধান্ত, এবার অনেককে কিছুতেই ছাড়া যাবে না। অরুর মাথায় চলতে থাকে চিন্তার স্রোত। ইশরাতের মতো একজন স্ত্রীকে কিভাবে হার মানানো যায়, কিন্তু মনে পড়ে যায় তাদেরও তো একটা সন্তান আছে, তারও তো বাবার প্রয়োজন। এদিকে অনেক বাসায় ফিরে আসে ইশরাত স্বাভাবিক আচরণ করে, অনেককে কিছু বলে না, কারণ কোনো কথা বলে যেন অনেকের মনে আর আতঙ্ক না জাগায়। দুদিন পরে ইশরাত মেয়েকে নিয়ে যায় শপিংয়ে। সেখানে মুখোমুখি হয়ে যায় অরুর সঙ্গে। অরুর কণ্ঠে বিষ। কিরে, টাকার লোভে কোটিপতির ছেলেকে ফাঁসিয়ে নিয়ে গেছিস, এখন তার টাকায় নামি দামি শপিং বলে। তোদের মতো থার্ড ক্লাস মেয়েরা রূপ দিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে টাকা কামায়। ইশরাত চোখে জল নিয়ে বলে, মিস অরু, মুখ সামলে কথা বলুন, সবাইকে নিজের মতো ভাববেন না। অরু গর্জে ওঠে, আর কয়দিন পরে তোর স্বামীকে তোর কাছ থেকে কেড়ে নেব। ইশরাত ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে জবাব দেয়, আমার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস আছে। এই পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল অনেকের ড্রাইভার। ইশরাত বাসায় ফিরে চুপি চুপি কাঁদতে থাকে। চোখের জলে ভিজে যায় বালিশ। তার মনের কথা, হে আল্লাহ, ছোটবেলা থেকে সৎমায়ের হাতে নির্যাতিত হয়ে বড় হয়েছি, অনেক কষ্টে সুখ পেয়েছি। তুমি অনেককে আমার কাছ থেকে কেড়ে নিও না। রাতে খাবার শেষে ঘুমোতে যাওয়ার সময় ইশরাত অনেকের বুকের উপর মাথা রেখে হঠাৎ অঝরে কেঁদে ওঠে। অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সারাদিন মন খারাপ, এখন কান্না কেন? ইশরাত ফুপিয়ে বলে, অনেক, আমাকে ছেড়ে যেও না। যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে বিষ দিয়ে। সাথে সাথে অনেক ইশরাতের মুখ চেপে ধরে। অনেক বুঝতে পারে ইশরাতের মনে গভীর ভয় বাসা বেঁধেছে। অনেক বলল, এই জীবন থেকে আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তারপর সে ইশরাতের কপালে আলতো করে চুমু খায়। কপাল থেকে চুমু গড়িয়ে গাল ছুঁয়ে ঠোঁটে এসে থামে। সে চুমুতে ছিল ভালোবাসার আশ্বাস, প্রতিশ্রুতি আর গভীর বিশ্বাস, যেন জীবনের সবটুকু দুঃখ ভুলিয়ে দিতে চায় অনেক। তারা ডুবে যায় এক গভীর ভালোবাসার সাগরে। সকালে নাস্তা করে অনেক অফিসের পথে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে। হঠাৎ ড্রাইভার বলে, স্যার, পাশের গাড়িটা দেখেন তো, মেয়েটাকে। অনেক তাকিয়ে দেখে সেই অরু। অনেক বলে, হ্যাঁ চিনলাম, কেন বলছো?
ড্রাইভার বলে, স্যার, এই মেয়েটাই গতকাল শপিং মলে ম্যাডামকে অপমান করেছিল। সব কিছু খুলে বলে। সব কিছু শুনে অনেক রেগে যায়। ড্রাইভার চাচা, ওর গাড়ির পেছনে যাও। ড্রাইভার অরুর গাড়ির পিছু পিছু ছুটে চলেছে। অরুর গাড়ি একটা বিল্ডিংয়ে থেমে যায়। অরু ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর অনেকও সেই অফিসে ঢুকে যায়। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে, এইমাত্র যে নারী এখানে ঢুকলেন তিনি কে? রিসেপশনিস্ট বলে, স্যার, উনি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস রুবায়াত ইসলাম। এখন মিটিং রুমে আসেন। অনেক কারো কথাই শোনে না, সোজা মিটিং রুমে ঢুকে যায়। অরু অনেককে দেখে এক ঝটকায় উঠে দাঁড়ায়। মুখে একরাশ হাসি, কিন্তু অনেক কিছু বলার আগে অরুর গালের সজরে কয়েকটা চর বসিয়ে দেয়। অফিসের সবাই হতবাক। ম্যানেজার চিৎকার করে বলে, মিস্টার অনিক, আপনি এসআই গ্রুপের এমডি বলেই কি আমাদের ম্যাডামের গায়ে হাত তোলার অধিকার পেয়েছেন? এই অধিকার কে দিয়েছে আপনাকে? অনেক দাঁতে দাঁত চেপে বলে, আমি এখানে কোনো এমডি হিসেবে না, একজন স্বামী হিসেবে এসেছি। স্ত্রীকে শাসন করেছি। স্টাফরা থ হয়ে যায়। ম্যানেজার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি ম্যামের স্বামী? ম্যাম, উনি যা বলছে তা কি সত্যি? অরু নিঃশব্দে মাথা নাড়ে। অনেক বলে, আমি সন্তানের কথা শুনে কিছুটা মায়া জন্মেছিল তোর জন্য, কিন্তু আজ সব শেষ দিলি তুই। এই বলে অনেক চলে যায়। বাসায় আজ আর অফিস করবে না। অরু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, আমি কি আবারও ভুল করলাম? এইবার কি সত্যি অনেককে চিরতরে হারিয়ে ফেলবো? অনেক বাসায় ফিরে আসে। ইশরাত গোমরা মুখে বসে থাকে। অনেক রাগে ফেটে পড়ে। ওরও তোমাকে অপমান করেছিল, আমাকে বলো নাই কেন? এসব কেন বলনি আগে? অনেকের গর্জন শুনে ইশরাত ঘাবড়ে যায়। অনেকের এই রূপ আগে দেখেনি ইশরাত। ভয় ভয়ে ইশরাত তখন সব ঘুরে বলে অরুর অপমান, শপিং মলের কথা এবং সেদিন বাসায় এসে অরুর পরিবার কিভাবে তাকে অপমান করেছিল তাও। সব শুনে অনেকের মাথায় আগুন জ্বলে ওঠে। অনেক গর্জে ওঠে। চলো বোরকা পরে তৈরি হয়ে নাও। ইশরাত বলে, কেন? অনেক কঠিন চোখে বলে, অতীতের বয়ে অনেকদিন পালিয়ে বেরিয়েছি, এখন আর না। এর একটা শেষ দেখতে হবে। এবার একটা চিরতরে রফাদফা করতে হবে। গাড়ির ভেতরে রেগে আছে অনেক। ইশরাত চুপচাপ বসে আছে। পাশে ছোট্ট অধরা। মায়ের চোখে অজানা এক ভয়, ক্ষোভ আর উদ্বেগের ছায়া স্পষ্ট। গন্তব্য অরুর অফিস। তীব্র উত্তেজনায় ঠোঁট কামড়ে বসে আছে ইশরাত। অনেক আজ সে চুপ থাকবে না। অরু যা শুরু করেছে তার জবাব তাকে দিতেই হবে। কিন্তু অফিসে পৌঁছে তারা দেখে অরু সেখানে নেই। ম্যানেজার জানায় অরু এখন তার পরিবারের সঙ্গে একটি হোটেলে উঠেছে। ঠিকানা সংগ্রহ করে ইশরাত আবার গাড়িতে ওঠে। এবার তার চোখে ছিল প্রতিজ্ঞার আগুন। এদিকে হোটেলের একটি কোণে বসে অরু কান্নায় ভেঙে পড়েছে। চোখ ফুরে গেছে, নাক টেনে হাহাকার করে বলছে, সব আমার দোষ। আমি নিজের হাতে নিজের সংসার ভেঙেছি, নিজের সন্তানকে বাবার আদর থেকে বঞ্চিত করেছি। পরিবারের সবাই মুখ ফিরিয়ে নেয়। আসিফ আহমেদ ঠান্ডা গলায় বলে, ওরু, তোকে একটা প্রশ্ন করি। একবার ওকে ভেবেছিস অনেক তোর সব মিথ্যা অপবাদ সহ্য করে মুখে কিছু না বলে চুপচাপ কিভাবে সহ্য করলো? কিভাবে সে দিনের পর দিন অপমান হজম করলো? একটুখানি থেমে তিনি আবার বলেন, তুই যদি একটার পর একটা মিথ্যা অভিযোগ না আনতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। তোকে বিশ্বাস করে আমরা নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আসিফ আহমেদ ও নাফিস আহমেদের চোখে কষ্টের ছাপ। গলার স্বর ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। জানি না অনেক আমাদের কখনো ক্ষমা করবে কিনা। অনেকের মা এবার আর সহ্য করতে না পেরে বলে ওঠেন, চলো সবাই, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। অনিক আর কখনোই আমাদের সাথে ফিরবে না। অরু তখন ভেঙে পড়ে। সবার পায়ে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ মা, বাবা, অনেককে একটা বার বলো, আমাকে একবার ক্ষমা করে দিই, শুধু একটা বার। কিন্তু কেউ কিছু বলেন না, শুধু বলেন, এখন না ওরু, সময় হলে আমরা ওকে বুঝিয়ে বলবো। অন্যদিকে ইশরাতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, আবার কোথায় যাচ্ছ বলো তো? অনেক চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকে। হালকা গলায় বলে, শান্ত হয়ে বসে থাকো। এই মুহূর্তে অরুর বুকের ভেতরটা দাউ দাউ করে চলছে। হোটেল রুমের কোণে বসে আছে অরু। সে মনে মনে স্বীকার করছে, আমি যা করেছি তা শুধু অন্যায় না, এক ভয়ঙ্কর পাপ। ইশরাত তো কোনো দোষ করেনি, বিনা অপরাধে মেয়েটাকে কলঙ্কিত করেছি। সব দোষ আমার। সেই দিন যদি অফিসের চেঞ্জিং রুমে ইশরাত আর অনেককে ফাঁসিয়ে না দিতাম তাহলে আজ এই পরিণতি দেখতে হতো না। তার চোখ ছলছল করে। তবে পরিবারের কণ্ঠে এক আহ্বান আসে, চলো নিচে নামো,
ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ঢাকা ফিরতে হবে, তোমার দাদি অসুস্থ মানুষ। কাজের মেয়ে ঠিকমতো দেখাশোনা করছে কি না কে জানে। ঠিক তখনই এক বিস্ময়কর দৃশ্য। দরজায় অনেক দাঁড়িয়ে, চোখে বিদ্যুৎ, মুখে অগ্নি, সে গর্জে ওঠে। দাঁড়াও, কেউ কোথাও যাবে না।